আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। যারা হাজী দানেশের ডি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আজকের এই কুইক রিভিশন ক্লাসটি। এই ক্লাসের মাধ্যমে আমরা 100টি এমসিকিউ সলভ করব এবং বিগত সালে হাজী দানেশের ডি ইউনিটে যে ধরনের প্রশ্নে পরীক্ষা হয়েছিল সেই ধরনের প্রশ্নগুলো আজকে আমরা সলভ করার চেষ্টা করব। তো আমরা জানি হাজী দানেশে তোমাদের জন্য থাকবে মোট কয়টা প্রশ্ন? মোট 50টা এমসিকিউ থাকবে শুধুমাত্র ইংরেজিতে। এবং তোমরা এতদিন যাবত যতগুলা অ্যাডমিশন ভর্তি পরীক্ষার অংশ নিয়েছো তার ভিতরে সবচেয়ে বেশি ইংরেজি প্রশ্ন রয়েছে এইখানে, 50টা করে, তাই না? আচ্ছা, আমরা একটু দেখি প্রথম যে প্রশ্নটা আমরা দেখব, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এবং কারেক্ট সেন্টেন্স টাইপের প্রশ্নগুলো তোমাদের অনেক ঝামেলা হয়। কারেক্ট সেন্টেন্স টাইপের এখানে যে প্রশ্নটা দেখো, বিশাল বড় একটা সেন্টেন্স লিখেছে। তো যখন অনেক বড় সেন্টেন্স থাকবে, তোমাদের কাজটা হচ্ছে ওই সেন্টেন্স থেকে একটা ভুল খুঁজে বের করা। কিভাবে ভুলটা খুঁজে বের করবো খেয়াল করো। আমরা যখন বেসিক সেন্টেন্স স্ট্রাকচার পড়ি তখন আমরা কি পড়েছিলাম? যে ডু, ডাস, ডিড, এরপরে কি বসে? V1 বসে। তারপরে আমরা পড়েছিলাম কি? হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এরপরে কি বসে? V3 বসে। এই জিনিসটা যদি আমরা একটু অ্যাপ্লাই করতে পারি, দেখো পুরো সেন্টেন্সটা আমরা খুব ইজিলি সলভ করতে পারবো, পুরো প্রশ্নটা। এখানে দেখো প্রত্যেকটার পরে হ্যাড আছে, এই হ্যাডের পর এখানে রয়েছে V2, এখানে রয়েছে V2, এখানে রয়েছে V2, এখানে রয়েছে কি? এখানে রয়েছে হচ্ছে V2। শুধুমাত্র সি নাম্বারটাতে রয়েছে কি? V3। তাহলে এত বড় সেন্টেন্স দেখে আমাকে ভয় পাওয়ার কোনো কারণ আছে? খেয়াল করো, এই তিনটা সেন্টেন্সই কিন্তু আমার ভুল, শুধুমাত্র সি নাম্বারটাই আমার সঠিক, অন্য কিচ্ছু আমার দেখার দরকার নেই। আমি জাস্ট হ্যাডের পরে এখানে আসলে ভার্বটা আসলে কোনটা ঠিক মতো ব্যবহার হয়েছে এটা দেখব। অর্থাৎ তোমাদের পরীক্ষাতেও যখন এরকম বড় সেন্টেন্স থাকবে, তোমাদের কাজ হচ্ছে সেন্টেন্সটা ভালো করে পড়ে এখানে ভেতর থেকে একটা ভুল খুঁজে বের করা। যখনই ভুল পাবো তখন সেন্টেন্সটা বাদ, ঠিক আছে? তাহলে এইটার উত্তর হবে সি নাম্বারটা। 2 নাম্বারটা খেয়াল করো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ইনকারেক্ট। এখানে বলছে কোন সেন্টেন্সটা ইনকারেক্ট সেন্টেন্স। আচ্ছা, খেয়াল করো, আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে নেইদার ডট ডট নর। আমরা জানি নেইদার ডট ডট নর, এইদার ডট ডট অর, এইদার ডট ডট অর, অথবা আমরা জানি হচ্ছে নট অনলি ডট ডট বাট অলসো, তাই না? নট অনলি ডট ডট কি? বাট অলসো। অথবা জানি আমরা কি? বোথ ডট ডট অ্যান্ড। এদের ক্ষেত্রে কি হয়? এদের ক্ষেত্রে এখানে একটা সাবজেক্ট থাকে, এখানে একটা সাবজেক্ট থাকে, অর্থাৎ S1 আর হচ্ছে S2। আমাদের কাজ হচ্ছে কি? এই যে সাবজেক্টটা, এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব গ্রহণ করে এবং সেই অনুযায়ী আমরা এখানে ঠিক আছে। তারপর খেয়াল করো, দ্য মব। মব হচ্ছে একটা কি? মব হচ্ছে একটা কালেকটিভ নাউন। মব কি? মব হচ্ছে একটা কালেকটিভ নাউন। আমরা জানি মব মানে হচ্ছে উচ্ছৃঙ্খল জনতাকে রিপ্রেজেন্ট করে। তাহলে কালেকটিভ নাউনের পরে আমরা কি জানি? কালেকটিভ নাউনের পরে আমার ভার্ব কি হয়? কালেকটিভ নাউনের পরে ভার্ব হয় হচ্ছে সিঙ্গুলার, এবং সেখানে সিঙ্গুলার ভার্বই আছে, তার মানে এইটাও আমার কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, তারপরে খেয়াল করো, এখানে রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ, জাস্টিস অ্যাজ ওয়েল অ্যাজ মার্সি। খেয়াল করো, আমরা কি জানি? অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে হচ্ছে টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, তারপরে জানি হচ্ছে অ্যালং উইথ, ইত্যাদি যে শব্দগুলা, এই শব্দগুলোর ক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী কি অনুযায়ী? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। প্রথম সাবজেক্টটা যেহেতু আমার এখানে সিঙ্গুলার রয়েছে, তাই এখানে ভার্বটাও আমার কি? ভার্বটাও আমার সিঙ্গুলার, তাই এটার উত্তর, তাই এটাও আমার কারেক্ট সেন্টেন্স। ইনকারেক্ট সেন্টেন্স হচ্ছে এ নাম্বারটা। কিভাবে? আমরা জানি কি জানি? আমরা জানি ইচ অফ, each of, either of, each of, either of, neither of, one of ইত্যাদির পরে যে নাউনটা আসবে সেই নাউনটা হবে প্লুরাল, আর যেই ভার্বটা আসবে সেই ভার্বটা হবে কি? ভার্বটা হবে সিঙ্গুলার। সেজন্য খেয়াল করো, এখানে ইচ অফের পরে আমার কি রয়েছে? নাউনটা রয়েছে প্লুরাল, কিন্তু ভার্বটা আবার প্লুরাল দিয়ে রয়েছে। ভার্বটা কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার, সেজন্য এখানে উত্তর হবে ইজ। সেজন্য ইনকারেক্ট সেন্টেন্স কোনটা? এ নাম্বারটা। ওকে, তারপরে 3 নাম্বারটা খেয়াল করো, উই কান্ট মেকিং আ ডিসিশন, উই হ্যাভ টু ডিসাইড নাও। এটা একটু আমাদের ফ্রেজাল ভার্ব থেকে অনেক প্রশ্ন চলে আসে। আমরা একটু দেখি এখানে যে ফ্রেজাল ভার্ব পুট অ্যাওয়ে মানেটা কি? পুট অ্যাওয়ে মানেটা কি? খেয়াল করো, পুট অ্যাওয়ে মানে কোনো কিছু ত্যাগ করা, কোনো কিছু কি করা? ত্যাগ করা বা লিভ, ত্যাগ করা বা কি? লিভ। আচ্ছা, তারপরে পুট অফ মানে কি? পুট অফ মানে পোস্টপন করা বা কোনো কিছু স্থগিত করা বা কোনো কিছু বাদ করা। পুট আউট মানে কি? পুট আউট মানে হচ্ছে এক্সটিংগুইশ। পুট আউট মানে কি? এক্সটিংগুইশ বা
কোনো আগুন নেভানো, কি কোনো আগুন নেভানোর, পুট ওভার বলতে কিছু হয় না। এবার খেয়াল করো এখানে অর্থ অনুযায়ী একটু বসাও, উই ক্যান ড্যাশ মেকিং আ ডিসিশন, অর্থাৎ আমরা ডিসিশন মেক করা বাদ দিতে পারি না, অর্থাৎ স্থগিত রাখতে পারি না। উই হ্যাভ টু ডিসাইড না, আমাদের এখনই ডিসাইড করতে হবে। তো এই যে স্থগিত রাখতে না পারা অর্থে আমাদের কি হবে, উত্তরটা হবে সি নাম্বারটা, উই ক্যান্ট পুট অফ মেকিং আ ডিসিশন, উই হ্যাভ টু ডিসাইড নাও। তারপরে 4 নাম্বার প্রশ্নটা, আই কুড নট স্লিপ ড্যাশ ভেরি টায়ার্ড। এই যে প্রশ্নটা এটাও আমাদের হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারের যে প্রশ্ন। খেয়াল করো আমরা জানি হচ্ছে দো এবং অলদো, দো এবং অলদো এরা কি গঠন করে, এরা একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। এরা কি গঠন করে, একটা কমপ্লেক্স সেন্টেন্স, এরা একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে, কমপ্লেক্স সেন্টেন্স। এবং এদের অর্থটা হচ্ছে কি, এদের অর্থটা হচ্ছে যদিও অর্থে, তাই না, যদিও অর্থে। তো আমি যদি এ নাম্বারটা নেই, খেয়াল করো এখানে রয়েছে এম কিন্তু প্রশ্নে রয়েছে কি কুড, অর্থাৎ এখানে রয়েছে পাস্ট, তার মানে এই পাশেও আমার কি লাগবে, পাস্টই লাগবে, কিন্তু আছে কি প্রেজেন্ট, তাহলে এ নাম্বারটা বাদ। আচ্ছা তারপরে খেয়াল করো এই যে দো অলদো এদের পরিবর্তে আমরা লিখি কি, এদের পরিবর্তে আমরা লিখি হচ্ছে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ। কখন লিখি, যদি ইনস্পাইট অফ, কখন লিখি আমরা এটাকে সিম্পল সেন্টেন্স রূপ করার জন্য, কি করার জন্য, সিম্পল সেন্টেন্স রূপদানের জন্য। তাহলে ডেসপাইট এটা যদি সিম্পল সেন্টেন্সে ব্যবহার করা হয় তাহলে তারপরে সবসময় কি বসবে, একটা ফ্রেজ বসবে, কিন্তু এখানে কি রয়েছে, ক্লজ রয়েছে, তাই এটা আমার বাদ। তারপরে খেয়াল করো ডেসপাইট একা বসে, কখনো অফ বসে না, তাই এটাও বাদ। আলটিমেটলি উত্তরটা হচ্ছে কি ডি নাম্বারটা, ইনস্পাইট অফ বিং ভেরি টায়ার্ড, অর্থাৎ আমি অনেক ক্লান্ত থাকা সত্ত্বেও, যদিও আমি অনেক ক্লান্ত ছিলাম, আই কুড নট স্লিপ, আমি ঘুমাতে পারিনি। 5 নাম্বারটা খেয়াল করো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে বলছে কোনটা কারেক্ট সেন্টেন্স রয়েছে, আমরা একটু দেখি। আমরা জানি হচ্ছে ওয়ান অফ, ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, এদের পরে কি হয়, নাউনটা প্লুরাল হয়, ভার্বটা কি হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। তার মানে এইটা কি, এটা হচ্ছে আমার একমাত্র কারেক্ট সেন্টেন্স। তারপরে খেয়াল করো আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে যে অ্যাবসেন্ট, এখানে যে জিনিসটা অ্যাবসেন্টের পরে হবে কি ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম, ঠিক আছে। মানে আমি যদি এখানে নাউন এবং ভার্বের কথা মতো চিন্তা করি তাহলে কিন্তু কারেক্ট ছিল, বাট এখানে ঝামেলাটা লাগাইছে কোনটা, ঝামেলাটা লাগাইছে হচ্ছে অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট শব্দটা কখনো আসলে একা বসে না বা এরপরে ইন বসে না, এরপরে কি বসে, অ্যাবসেন্টের পরে ফ্রম বসে। তাই সেন্টেন্সটা হবে ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। ওকে, তার মানে এটা কোনো কারেক্ট সেন্টেন্স না, বাদ। তারপরে আসো বলছে যে হি ইজ আ ফেমাস থিফ। দেখো ফেমাস শব্দটা একটা পজিটিভ ওয়ার্ড, থিফ হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, দুইটা কখন একসাথে বসতে পারে না। আমাকে লিখতে হবে হি ইজ এ নটোরিয়াস থিফ, অর্থাৎ সে একটা কুখ্যাত চোর। কি লিখতে হবে, নটোরিয়াস থিফ, তাহলে অর্থগতভাবে এটাও হচ্ছে না। তারপরে অনলি গ্র্যাজুয়েটস আর এলিজিবল ফর দ্য পোস্ট। খেয়াল করো এলিজিবল মানে কি, এলিজিবল মানে হচ্ছে অস্পষ্ট, এলিজিবল মানে কি, এলিজিবল মানে হচ্ছে অস্পষ্ট। এখানে এলিজিবল না হয়ে হবে কি ELIGIBL, ইলিজিবল, অর্থাৎ এটা মানে হচ্ছে যোগ্য, অর্থাৎ কোনো গ্র্যাজুয়েটরাই, প্রত্যেকটা গ্র্যাজুয়েটরাই আসলে পোস্টের জন্য যোগ্য। তার মানে অর্থগত দিক থেকে এটাও হচ্ছে না। উত্তর কোনটা হচ্ছে, উত্তর হচ্ছে বি নাম্বারে, যে কাওয়ার্ডস ডাই ম্যানি টাইমস বিফোর দেয়ার ডেথ, অর্থাৎ ভীরু যারা ভীতু যারা, তারা তার মৃত্যুর পূর্বে অনেকবার মৃত্যুবরণ করে। 6 নাম্বারটা বলছে আরেকটা কারেক্ট সেন্টেন্স, খেয়াল করো 6 নাম্বারটাতে যেটা রয়েছে সেটা হচ্ছে রিডান্ডেন্সি প্রবলেম। রিডান্ডেন্সি প্রবলেম কেমন, যেমন ধরো রিটার্ন মানে কি, রিটার্ন মানে হচ্ছে কি ফিরে আসা। তুমি যদি এই রিটার্ন থাকা সত্ত্বেও একটা বাক্যে আবার লেখো কাম ব্যাক, আবার যদি লেখো কাম ব্যাক, তাহলে সেই বাক্যটা আমার কি হবে, ভুল হবে। অর্থাৎ একই অর্থবোধক দুইটা শব্দ কখনো একটা বাক্যে তুমি ব্যবহার করতে পারবে না। ঠিক একইভাবে খেয়াল করো রিজন মানেও কারণ, ডিউ টু মানেও কারণ, বাক্য ব্যবহার করা হয়েছে, তাহলে বাদ। তারপরে খেয়াল করো রিজন মানে কারণ, ডিউ টু মানেও কারণ, বাক্যে ব্যবহার হয়েছে একসাথে, তাহলে বাদ। মাই সাইলেন্স ইজ ডিউ দ্য মাই ইলনেস, না হয় হচ্ছে ডিউ টু মাই ইলনেস, তাহলে এটাও বাদ। আলটিমেটলি উত্তরটা হচ্ছে বি নাম্বারটা, মাই সাইলেন্স ইজ ডিউ টু মাই ইলনেস। ওকে, আচ্ছা তারপর 7 নাম্বারটা খেয়াল করো দ্য টিচার ওয়াজ অ্যানাউড। আচ্ছা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যানাউডের পরে, এর পরে যদি ব্যক্তি থাকে, কি থাকে, অ্যানাউডের পরে যদি আমার ব্যক্তি থাকে তখন আমি কি দিব, তখন আমি দিব হচ্ছে অ্যানাউড উইথ। ওকে, ব্যক্তি থাকলে অ্যানাউড উইথ। আর যদি কোনো রিজন থাকে, কি থাকে, কোনো কারণ থাকে, তখন আমি কি দিব, তখন আমি দিব হচ্ছে ফর, অ্যানাউড ফর, তাহলে উইথ আর হচ্ছে কি উইথ আর ফর, তাহলে হি ওয়াজ অ্যানাউড উইথ দ্য স্টুডেন্ট ফর, কারণ কেন সে অ্যানাউড হয়েছে, কেন সে রাগান্বিত হয়েছে, তাদের মিসকন্ডাক্টের জন্য, বেয়াদবির জন্য, তাহলে উত্তরটা হবে কি উইথ অ্যান্ড ফর। 8 নাম্বারটা খেয়াল করো, আই ডোন্ট নো হোয়াট টাইম উই উইল অ্যারাইভ
ইট ডিপেন্ডস, খেয়াল করো, কাউন্ট, কাউন্ট, তারপরে হচ্ছে ডিপেন্ড, ডিপেন্ড, এদের সবগুলোর পরে কি বসে? অন বসে। তারপরে হচ্ছে রিলাই, এদের পরে কি বসে? অন বসে। তাহলে এই যে ডিপেন্ডস, ডিপেন্ডসের পরে কি বসবে? আমার অন বসবে। 9 নম্বরে খেয়াল করো, অল দ্য পিপল অফ বাংলাদেশ ইজ অ্যাংরি। খেয়াল করো, অ্যাংরি, অ্যাংরি হচ্ছে একটি ওয়ার্ড, রাগান্বিত অর্থে ব্যবহার করা হয়। অ্যাংরির পরে যদি আমার কি থাকে? অ্যাংরির পরে যদি ব্যক্তি থাকে তাহলে আমার দিতে হবে অ্যাংরি উইথ, আর যদি ব্যক্তিভিন্ন অন্য কিছু থাকে তাহলে আমাদের দিতে হবে কি? অ্যাংরি অ্যাট। যেহেতু দ্য ফ্যাসিস্ট গভর্নমেন্ট একটা ব্যক্তিকে রিপ্রেজেন্ট করতেছে, তাই হবে কি? অ্যাংরি উইথ দ্য গভর্নমেন্ট। তারপরে 10 নম্বরটা বুক, নলেজ, এক্সারসাইজ, ওয়াট। খেয়াল করো, বই থেকে, অ্যানালজির প্রশ্ন, বই থেকে আমরা কি পাই? বই থেকে আমরা জ্ঞান পাই। ঠিক একইভাবে এক্সারসাইজ করলে আমরা কি পাই? ফ্যাটিগিউ মানে ক্লান্ত, এক্সারসাইজ করলে কি আমরা ক্লান্ত হই? স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি, মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন বা নড়াচড়া করা, হ্যাঁ, আন্দোলন বা নড়াচড়া করা। ইনজুরি মানে হচ্ছে আহত হওয়া। এখন খেয়াল করো, বই পড়ার মাধ্যমে যদি আমরা জ্ঞান অর্জন করি, এক্সারসাইজ আমি কিসের জন্য করি? আমাদের স্ট্রেংথ বাড়ানোর জন্য, শক্তি বাড়ানোর জন্য। সেজন্য উত্তরটা হবে অ্যানালজির বি নাম্বারটা। 11 নম্বর বলছে ড্যাশ ইন দ্য সিটি সেন্টার আর ওপেন অন সানডে। ওকে, খেয়াল করো, মোস্ট, মোস্টের পরে যদি কোনো নাউন বসাইতে হয় সরাসরি, তাহলে সেই নাউনটা কি হবে? সেই নাউনটা প্লুরাল হবে। অথবা তোমাকে লিখতে হবে কি? মোস্ট অফ দ্য, মোস্ট অফ দ্য প্লাস নাউন প্লুরাল, অর্থাৎ মোস্ট অফ দ্য প্লাস নাউন প্লুরাল, অথবা মোস্টের পর সরাসরি নাউন বসে সেই নাউনটা প্লুরাল হবে। এখন খেয়াল করো, এখন খেয়াল করো, এখানে বলছে মোস্ট অফ শোস, শুধু মোস্ট অফ না, একটা দাও লাগবে, সেই দাটা কিন্তু এখানে নাই, তাহলে বাদ। তারপরে আসো, মোস্ট অফ দ্য শপস, কিন্তু আবার শুরুতে দা দিয়ে দিছে, এটা হবে না, তাহলে এটাও বাদ। আবার খেয়াল করো, মোস্টের পরে সিঙ্গুলার দিছে, সিঙ্গুলার দেওয়া যাবে না, নাউন কি দিতে হবে? প্লুরাল দিতে হবে, শপস লিখতে হবে, তাহলে এটাও বাদ। আলটিমেটলি উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে বি নাম্বারটা, মোস্ট অফ দ্য শপস। ওকে, তারপর 12 নম্বরটা খেয়াল করো, হাউ লং ড্যাশ জ্যান, হাউ লং ড্যাশ জ্যান। ওকে, খেয়াল করো, আমরা যখন দেখবো হাউ লং, কি পাবো বাক্যে? হাউ লং পাবো। যখন পাবো হচ্ছে হাউ ফার পাবো। ওকে, এই ওয়ার্ডগুলো যখন পাবো, এদের পরে আমার কি বসবে? এদের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি বসবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোথায় রয়েছে। ডু ইউ নো প্রেজেন্ট পারফেক্ট টেন্স না। হ্যাভ ইউ বিন নোয়িং, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটাও না। নো ভার্বের কখনো কন্টিনিউয়াস ফর্ম হয় না। তারপরে খেয়াল করো, হ্যাভ ইউ নোন নাকি হ্যাভ ইউ নো? আমরা কি জানি? আমরা জানি হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ এবং হ্যাডের পরে কি বসে? V3 বসে। এখানে নো হচ্ছে V1। হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে কি কখনো V1 বসতে পারে? না, তাহলে এটাও বাদ। উত্তরটা হচ্ছে বি নম্বরটা, হ্যাভ ইউ নন। তারপরে আসো 13 নম্বরটাতে কি বলছে? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড লুমিনাস? লুমিনাস শব্দের সিনোনিম মানেটা কি? লুমিনাস মানেটা কি? লুমিনাস মানে হচ্ছে কোনো কিছু আলোকিত করা। কি করা? আলোকিত করা। ডার্ক মানে কি? ডার্ক মানে হচ্ছে অন্ধকার। তারপরে খেয়াল করো, ডিম মানে কি? ডিম মানে হচ্ছে ক্ষীণ আলো। ডিম মানে কি? ক্ষীণ আলো, ক্ষীণ মানে অস্পষ্ট আলো। সিঙ্ক মানে হচ্ছে কোথাও ডুবে যাওয়া। সিঙ্ক মানে কি? সিঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া। এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে শাইনিং। শাইনিং মানে কি? শাইনিং মানে হচ্ছে আলোকিত করা বা আলো হওয়া। তাহলে উত্তরটা হবে কি? বি নাম্বারটা, সিনোনিম চেয়েছে। 14 নম্বর, স্ক্রপুলাস মিনস, স্ক্রপুলাস মানেটা কি? মানেটা হচ্ছে যারা হচ্ছে রিলিজিয়াস। কি? যারা হচ্ছে রিলিজিয়াস বা হচ্ছে যারা একটু বিবেকী, যারা কি একটু বিবেকবান মানুষ, তাদেরকে বলা হচ্ছে স্ক্রপুলাস। উইকড মানে কি? উইকড মানে হচ্ছে দুষ্টু যারা, হ্যাঁ, যারা হচ্ছে দুষ্টু মানুষ তাদেরকে বলা হচ্ছে উইকড। আচ্ছা, তারপরে মিন মানে তো সহজ। ট্রিক মানে হচ্ছে কি? কৌশল। ট্রিক মানে হচ্ছে কি? কৌশল। অনেস্ট মানে হচ্ছে কি? আমরা জানি সৎ। তো খেয়াল করো, বিবেকবান মানুষ যারা রিলিজিয়াস, তারা কি হয়? তারা হচ্ছে সৎ হয়। যেহেতু সিনোনিম চেয়েছে সেজন্য উত্তরটা হবে কি? ডি নাম্বারটা। 15 নম্বর, সিনোনিম অফ ইনডাইজেন্স। সিনোনিম অফ কি? ইনডাইজেন্স। খেয়াল করো, ইনডাইজেন্স মানেটা কি? ইনডাইজেন্স মানে হচ্ছে যারা খুবই দরিদ্র। কি? ইনডাইজেন্স মানে হচ্ছে দরিদ্র। তো অটোনমি মানেটা কি? অটোনমি মানে হচ্ছে স্বায়ত্ত শাসন। অটোনমি মানে কি? স্বায়ত্ত শাসন। ওকে, স্বায়ত্ত শাসন। পোভার্টি মানেও হচ্ছে দরিদ্রকে বোঝায়। ল্যাভিশ মানে হচ্ছে যারা অত্যন্ত খরচ করে, মানে যারা একটু বড়লোকস টাইপের, হ্যাঁ, যারা একটু খরচ করে, যারা একটু বড়লোকস টাইপের। ডরমেন্ট মানে হচ্ছে সুপ্ত, হ্যাঁ, ডরমেন্ট মানে হচ্ছে সুপ্ত। বা এটা আরেকটা অর্থ লিখতে পারো ল্যাটেন্ট। আরেকটা অর্থ কি লিখতে পারো? ল্যাটেন্ট। তো এই যে ডাইজেন্স মানে দরিদ্র, ঠিক একইভাবে পোভার্টি মানেও দরিদ্র, তাই উত্তরটা হবে বি নাম্বারটা। 16 নম্বরটা হতে বলছে ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম অফ আনকেম্পড। ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম অফ আনকেম্পড। আনকেম্পড মানেটা কি? আনকেম্পড মানেটা হচ্ছে, আনকেম্পড মানেটা কি?
ওকে, আনকেম্পড মানেটা হচ্ছে যারা একটু অগোছালো টাইপের, কি টাইপের, যারা একটু অগোছালো। ওকে, যারা একটু অগোছালো টাইপের তাদেরকে বলা হচ্ছে আনকেম্পড। আচ্ছা, টাইডি মানে কি? টাইডি মানে পরিপাটি, মানে যারা গোছালো, এটার পরিপাটি, পরিপাটি যারা গোছালো। জেনুইন মানেটা কি? জেনুইন মানে হচ্ছে আমরা জানি আসল। অ্যাপ্লাউস মানে কি? অ্যাপ্লাউস মানে হচ্ছে প্রশংসা করা, কি করা? অ্যাপ্লাউস মানে প্রশংসা করা। আনটাইডি মানেটা কি? আনটাইডি মানেটা কি? আনটাইডি মানেটা হচ্ছে অগোছালোকে রিপ্রেজেন্ট করে। কাকে রিপ্রেজেন্ট করে? অগোছালোকে রিপ্রেজেন্ট করে, অগোছালো। তাহলে খেয়াল করো আমার প্রশ্নে কি চেয়েছে? অগোছালো এর অ্যান্টোনিম চেয়েছে, বিপরীত শব্দ চেয়েছে। তাহলে অগোছালোর অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম হবে পরিপাটি। তাহলে উত্তরটা হবে কি? এ নাম্বারটা। তারপরে খেয়াল করো 17 নম্বরটা বলছে দ্য অ্যান্টোনিম অফ নিফেরিয়াস। অ্যান্টোনিম অফ নিফেরিয়াস। নিফেরিয়াস শব্দের অর্থটা কি? নিফেরিয়াস মানে বলতে বোঝায় যারা খুবই পৈশাচিক, কি? যারা পৈশাচিক বা যারা হচ্ছে নরপশু, যারা মানে ইন এ নেগেটিভ ওয়ে। ওকে, তারপরে তাহলে আমরা দেখি ল্যাগেটাইসিয়াল। হ্যাঁ, ল্যাকঅ্যাডাইসিক্যাল। ল্যাকঅ্যাডাইসিক্যাল মানেটা কি? সেন্ট্রিক মানে কি? এক্সাম্পলারি মানে কি? আর হচ্ছে করিগেবল মানেটা কি? ওকে, খেয়াল করো ল্যাকঅ্যাডাইসিক্যাল মানে হচ্ছে উদাসীন, ঠিক আছে? এটা মানেটা হচ্ছে কি? উদাসীন, উদাসীন। তারপরে খেয়াল করো ইসেন্ট্রিক মানেটা হচ্ছে যারা একটু অদ্ভুত টাইপের, কি? যারা হচ্ছে অদ্ভুত। এক্সাম্পলারি মানেটা কি? মানেটা হচ্ছে অনুকরণীয়, কি? অনুকরণীয় অর্থাৎ উদাহরণস্বরূপ। ওকে, উদাহরণস্বরূপ। ওকে, করিগেবল মানে হচ্ছে যারা একটু সংশোধনযোগ্য, কি? যারা সংশোধনযোগ্য। তাহলে নরপশু বা পৈশাচিক, পৈশাচিকের বিপরীত কি হবে? পৈশাচিকের বিপরীত হবে হচ্ছে যারা সংশোধনযোগ্য, ডি নাম্বারটা। অর্থাৎ নরপশু যারা, তারা কখনো আসলে সংশোধন হয় না, যারা কখনো ক্ষমা প্রার্থনা করে না, কিন্তু যারা সংশোধনযোগ্য তারা ক্ষমা প্রার্থনা করে, পরিবর্তন ঘটাতে চায়। তাহলে উত্তরটা হবে ডি। 18 নম্বর অ্যান্টোনিম অফ গ্র্যান্ডিউর। অ্যান্টোনিম অফ কি? গ্র্যান্ডিউর। গ্র্যান্ডিউর মানেটা কি? মানেটা হচ্ছে জাঁকজমকপূর্ণ। ওকে, জাঁকজমকপূর্ণ, জাঁকজমকপূর্ণ। অ্যান্টোনিম মানে হচ্ছে কি? জাঁকজমকপূর্ণ। আচ্ছা, ভাস্টনেস। ভাস্টনেস মানে হচ্ছে বৃহৎ বা অনেক বড় কাউকে রিপ্রেজেন্ট করে। তারপরে স্মলনেস মানে আমরা জানি হচ্ছে ছোট। স্মলনেস মানে কি? স্মলনেস মানেটা হচ্ছে ছোট। শ্যাবিনেস মানে হচ্ছে জঞ্জাল। শ্যাবিনেস মানে কি? শ্যাবিনেস মানে হচ্ছে জঞ্জাল। তাহলে স্প্লেন্ডার মানে কি? স্প্লেন্ডার মানেটা হচ্ছে জাঁকজমকপূর্ণ। তাহলে গ্র্যান্ডিউর, গ্র্যান্ডিউরের কি চেয়েছে আমার? অ্যান্টোনিম চেয়েছে। তাহলে জাঁকজমকপূর্ণ এর অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম হচ্ছে এই শ্যাবিনেস বা জঞ্জালকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, তারপরে খেয়াল করো 19 নম্বর আন্না ড্যাশ অ্যান্ড লেফট। ওকে, ন্যারেশনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে সেইডের পরে, সেইডের পরে টু প্লাস অবজেক্ট বসে। কি বসে? সেইডের পরে টু প্লাস অবজেক্ট বসে। আর টোল্ডের পরে সরাসরি অবজেক্ট বসে। টোল্ডের পরে সরাসরি অবজেক্ট বসে। এই দুটো কনসেপ্ট যদি মাথায় রাখি তাহলে এটা উত্তর করতে পারবো। সেইডের পরে টু প্লাস অবজেক্ট, টোল্ডের পরে সরাসরি অবজেক্ট। এখানে আমরা একটা খেয়াল করি, হি সেড গুড বাই টু মি, হি সেড মি গুড বাই। দেখো এখানে হচ্ছে সেইডের পরে একটা মি আছে, সেইডের পরে একটা অবজেক্ট আছে, মাঝখানে টুটা নাই, তাহলে বাদ। আচ্ছা, তারপরে হি টোল্ড মি গুড বাই নাকি হি টোল্ড টু মি গুড বাই? খেয়াল করো টোল্ডের পরে অবজেক্ট আছে, আবার একটা টু রয়েছে, টোল্ডের পরে কখনো টু বসে না, তাহলে এটাও বাদ। তাহলে আন্না সেড গুড বাই টু মি নাকি আন্না টোল্ড মি গুড বাই? উত্তরটা হবে আন্না সেড গুড বাই টু মি অ্যান্ড লেফট। ওকে, টোল মি গুড বাই অ্যান্ড লেফট, এটা উত্তরটা হবে এ নাম্বারটা। আন্না সেড গুড বাই টু মি অ্যান্ড সেড টু মি গুড বাই হবে, এটা উত্তরটা হবে সেড টু মি, সেড টু মি গুড বাই, সেড টু মি গুড বাই অ্যান্ড লেফট। তা যেহেতু এটা উল্টা করে ফেলছে সেজন্য এটা উত্তর নিতে পারছি না, উত্তরটা হবে এ নাম্বারটা, হি আন্না টোল্ড মি গুড বাই অ্যান্ড লেফট। আচ্ছা, তারপরে খেয়াল করো 20 নাম্বারটা কামাল সেড টু মি হোয়াটস ইজ ইয়োর নেম। আচ্ছা, যেহেতু আমাদের এখানে ইন্টারগেটিভ, ন্যারেশনের ক্ষেত্রে ইন্টারগেটিভ সেন্টেন্স থাকলে আমরা কি জানি? ইন্টারগেটিভ সেন্টেন্স থাকলে আমাদের সেইড অথবা সেড টু এর পরিবর্তে কি বসাইতে হয়? আস্কড বসাইতে হয়। এবার দেখি আস্কড আসে কোনটাতে? এটাতে পরবর্তীতে আস্কড দিছে, এটা হবে না। তাহলে আস্কড মি, আস্কড মি আমরা জানি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ডই বসে। আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ, তাই না? হোয়াট মাই নেম ওয়াজ, যেহেতু এখানে আমার ইজ রয়েছে, প্রেজেন্ট টেন্স রয়েছে, আমরা জানি প্রেজেন্টে থাকলে কি হয়? সেটাকে পাস্টে রূপান্তর করতে হয়, সেজন্য উত্তরটা হবে কি? উত্তরটা হবে ডি নাম্বারটা, ডি নাম্বারটা। আচ্ছা, বি নাম্বারটা কেন হলো না? কারণ বি নাম্বারটা হলো না কারণ ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে আগে আমার কি লাগবে? সাবজেক্ট লাগবে, এখানে আগে ওয়াজ দিয়ে দিছে, সেজন্য বি নাম্বারটা হবে না। 21 নম্বরটা বলছে হি সেড টু মি ওয়্যার ওয়্যার ইউ স্টেইং ওয়েন ইউ ওয়্যার ইন ঢাকা। দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ ইজ।
আচ্ছা, আমরা একটু টেন্সের বিষয়টা জাস্ট একটু মাথায় রেখে এর উত্তর করার চেষ্টা করব। খেয়াল করো, এখানে বলছে ওয়্যার ইউ স্টেইং, মানে হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো যখন একটা ন্যারেশন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তার মানে কি তাকে আমাদেরকে কি করতে হবে? পাস্ট কন্টিনিউয়াসে রূপান্তর করতে হবে, তাই না? পাস্ট, সেটা আমাদের কি, সরি, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তো একটা যখন পাস্ট কন্টিনিউয়াস থাকে সেটাকে কি করতে হবে? সেটাকে করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? সেটাকে করতে হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তর করতে হয়। তাহলে ওয়্যার ইউ স্টেইং, এটাকে রূপান্তর করতে হবে কি? এটাকে রূপান্তর করতে হবে হ্যাড বিন স্টেইং। আমাদের কি হ্যাড বিন স্টেইং কোথায় আছে? এইখানে হ্যাড বিন স্টেইং আছে, এখানে হ্যাড বিন স্টেইং আছে, তার মানে এই দুটো আমরা হাতে রাখবো, বাকি দুইটা বাদ। তারপরে দ্বিতীয় টেন্সে আসো, হোয়েন ইউ ওয়্যার ইন ঢাকা, এখানে কি রয়েছে? এখানে শুধু পাস্ট ইনডিফিনিট রয়েছে। পাস্ট ইনডিফিনিট থাকলে রূপান্তর করতে হয় কিসে? পাস্ট পারফেক্টে, অর্থাৎ হ্যাড প্লাস V3। এখন দেখি এখানে হ্যাড প্লাস V3 নাই, তাহলে এটাও বাদ, আলটিমেটলি বি নাম্বারটাও বাদ। থাকলো কি? থাকলো সি নাম্বারটা। তাহলে আই হ্যাড বিন স্টেইং হোয়েন আই হ্যাড বিন ইন ঢাকা। জাস্ট টেন্সটা আমি একটু মিলানোর চেষ্টা করলাম, ন্যারেশনের যে টেন্সের ব্যবহারটা, টেন্সটা জাস্ট মিলানোর চেষ্টা করলাম, আমরা এর মাধ্যমে উত্তরটা পেয়ে গেলাম। 22 নম্বরটা, টার্ন দ্য ইনডিরেক্ট ফর্ম অফ স্পিচ, হাউ ক্রুয়েল দ্য বস ইজ সেড দ্য ক্লার্ক। দ্য ক্লার্ক বলতিছে বস হচ্ছে খুবই ক্রুয়েল, হচ্ছে এক্সক্লেইমড, সে এক্সক্লেইমড করতেছে। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেইড অথবা সেড টু এর পরিবর্তে কি বসে? হি এক্সক্লেইমড বসে, তাই না? সি এক্সক্লেইমড বসে, তারপরে কি বসে? একটা দ্যাট বসে, দ্যাট দ্য বস ওয়াজ ভেরি ক্রুয়েল, দ্য বস ওয়াজ ভেরি ক্রুয়েল। আচ্ছা, অন্যগুলো কেন হচ্ছে না? দ্য ক্লার্কস এখানে রয়েছে হচ্ছে সেইড, আমরা জানি এক্সক্লেইমড বসাইতে হবে, বাদ। দ্য ক্লার্ক এখানে টোল্ড দিয়ে দিছে, টোল্ড হবে না। তারপরে হচ্ছে এখানে ডেসক্রাইব দিয়েছে, ডেসক্রাইবও হবে না, তাহলে উত্তরটা হবে বি নাম্বারটা। আচ্ছা, তারপরে 23 নাম্বারটা বলছে সামবডি শুড হ্যাভ কল্ড দ্য প্রেসিডেন্ট দিস মর্নিং। ওকে, খুবই সহজ, আমরা টেন্সের বিষয়টা খেয়াল করবো। শুড হ্যাভ কল্ড, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্টেন্স। তো শুড হ্যাভ কল্ডকে যদি আমরা প্যাসিভে রূপান্তর করতে চাই, আমাদের কাজ হচ্ছে যে কোনো পারফেক্ট টেন্সকে প্যাসিভে রূপান্তর করতে গেলে একটা বিন যুক্ত করতে হবে। জাস্ট শুড হ্যাভ বিন কল্ড, আমরা দেখব কোথায় শুড হ্যাভ বিন কল্ড রয়েছে। শুড হ্যাভ বিন কল্ড রয়েছে, দ্য প্রেসিডেন্ট শুড হ্যাভ বিন কল্ড দিস মর্নিং, দ্য প্রেসিডেন্ট কুড হ্যাভ বিন কল্ড দিস মর্নিং, দ্য প্রেসিডেন্ট মাইট হ্যাভ বিন কল্ড, কুড বি কল্ড। তার মানে উত্তরটা হবে কি এ নাম্বারটা, শুড হ্যাভ বিন কল্ড, এ নাম্বারটাতেই রয়েছে। তারপরে আসো 24 নম্বর, দ্য প্যাসিভ অফ হু টট ইউ ফ্রেঞ্চ। আচ্ছা, হু থাকলে, অ্যাক্টিভ সেন্টেন্সে হু থাকলে আমরা কি জানি? এখানে লিখতে হবে বাই হুম। হু থাকলে কি লিখতে হয়? বাই হুম লিখতে হয়। আগে দেখি বাই হুম কোথায় কোথায় নাই, এইটাতে নাই প্রথমে, তাহলে এটা আগেই আমার বাদ। ওকে, তারপরে খেয়াল করে এখানে টেন্স রয়েছে কি? টেন্স রয়েছে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে বিভার অর্থাৎ ওয়াজ অথবা ওয়্যার, কি লাগবে? ওয়াজ অথবা ওয়্যার প্লাস V3। একটা অ্যাক্টিভ সেন্টেন্স যখন পাস্ট ইনডিফিনিটে হয়, তাকে প্যাসিভে রূপান্তর করতে গেলে কি লাগবে? ওয়াজ ওয়্যার অথবা প্লাস V3, ওয়াজ ওয়্যার প্লাস V3। এখন দেখি এই তিনটা অপশনের ভিতর ওয়াজ ওয়্যার প্লাস V3 আমার কোথায় রয়েছে? খেয়াল করো, বাই হুম ইউ ওয়্যার টট ফ্রেঞ্চ এখানে আছে, তারপরে বাই হুম ফ্রেঞ্চ ওয়াজ টট ইউ এখানে আছে, বাই হুম ওয়্যার ইউ টট ফ্রেঞ্চ এখানে আছে। আচ্ছা, তিনটাতেই রয়েছে। এখন আমরা একটা স্ট্রাকচারটা ফলো করবো। ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে WH ওয়ার্ড বসে, তারপরে কি বসে? অক্সিলারি ভার্ব বসে, তারপরে সাবজেক্ট বসে, তারপরে কি বসে? তারপরে মেইন ভার্ব বসে। ওকে, তারপরে কি বসে? তারপরে মেইন ভার্ব বসে। আচ্ছা, এই স্ট্রাকচারটা আমরা একটু দেখার চেষ্টা করবো। শুরুতে WH ওয়ার্ড, তারপরে কি লাগবে? অক্সিলারি লাগবে। এখানে অক্সিলারি নাই, এখানেও অক্সিলারি নাই, তাহলে এই দুইটা আমার আগেই বাদ। উত্তরটা থাকলো ডি নাম্বারটা। দেখো, অক্সিলারি আছে, ইউ সাবজেক্ট আছে, মূল ভার্ব টট আছে, তাহলে স্ট্রাকচার অনুযায়ী কি আমার মিলে গেল। তাহলে উত্তরটা হচ্ছে ডি নাম্বার। 25 নম্বরটা বলছে হেলথ শুড বি টেকেন কেয়ার অফ, এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স লাগবে। খেয়াল করো, শুড বি টেকেন কেয়ার, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। যখন একটা মডাল ভার্বকে প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর করবো, আমাদের কাজ হচ্ছে শুড প্লাস V1 খুঁজে বের করা। কি খুঁজে বের করা? শুড প্লাস V1 খুঁজে বের করা। এখন থেকে শুড প্লাস V1 কোথায় কোথায় আছে? কোথায় কোথায় আছে? উই শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ, ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ, উই শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ, নাকি উই মাস্ট টেক কেয়ার অফ আওয়ার্স হেলথ। আচ্ছা, খেয়াল করো, এখানে মাস্ট রয়েছে, এটা আমার আগেই বাদ। আচ্ছা, আমরা যখন দেখবো একটা বাক্যের সাবজেক্ট যদি উই হয়, কি হয়? বাক্যের সাবজেক্ট যদি উই হয়, তাহলে তার পসেসিভ ফর্ম হয় হচ্ছে আওয়ার হেলথ।
ওকে, উই শুড টেক কেয়ার অফ আওয়ার হেলথ হয়, উই শুড টেক কেয়ার অফ আওয়ার হেলথ হবে, আওয়ার হেলথ নট ওয়ান সেলফ। তাহলে এইটাও বাদ, এইটাও বাদ, বাকি থাকলো কি বি নাম্বারটা, যে ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান সেলফ। আচ্ছা 26 নম্বর, আই উইল কিল ইউ ইফ ইউ ডোন্ট স্পিক দ্য ট্রুথ। আচ্ছা কম্পাউন্ড ফর্ম অফ দ্য সেন্টেন্স, একটা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে বলছে। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশন কোনগুলো থাকে, কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশন থাকে হচ্ছে অ্যান্ড অর বাট, অ্যান্ড অর বাট, অনেক সময় এলস পাবা। এই জিনিসগুলো যদি একটা সেন্টেন্সে পাও তাহলে সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স ধরে নিব। এখানে ইফ রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স, ইফ রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স, দেন রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স, তার মানে সবগুলা বাদ, একমাত্র কম্পাউন্ড রয়েছে এই নাম্বারটাতে, স্পিক দ্য ট্রুথ অর, এই যে অর আই উইল কিল ইউ, জাস্ট কনজাংশনটা দেখার চেষ্টা করবা। 27 নম্বর, হোয়াট ইজ দ্য কারেক্ট ট্রান্সফরমেশন অফ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ? এভরি ম্যান হেটস ওয়্যার, অর্থাৎ প্রত্যেকটা মানুষকে ওয়্যারকে হেট করে। যখন আমরা দেখব এভরি প্লাস নাউন থাকে, যখন কি থাকে, যখন দেখব এভরি প্লাস কি থাকে, এভরি প্লাস নাউন থাকে, এভরি প্লাস কি থাকে, এভরি প্লাস নাউন থাকে, তখন আমাদের কাজ হচ্ছে ইজ দেয়ার অ্যানি, কি লিখতে হবে, ইজ দেয়ার অ্যানি প্লাস নাউন আমাদের রূপান্তর লিখতে হবে, ইজ দেয়ার অ্যানি প্লাস নাউন। এখন দেখি এখানে আর লিখে দিছে বাদ, এখানে ইজ দেয়ার অ্যানি, এবার আমাদের লিখতে হবে এই নাউনটা কিসে আছে, সিঙ্গুলারে আছে, তো এখানে রয়েছে হচ্ছে প্লুরাল, তাহলে বাদ। তাহলে ইজ দেয়ার অ্যানি ম্যান হু ডাজেন্ট হেট ওয়্যার। ওকে, তাহলে আমি যখন এভরি প্লাস নাউন পাবো সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে হচ্ছে কি ইজ দেয়ার অ্যানি প্লাস এই যে নাউনটা, সেই নাউনটা হুবহু বসাই দিতে হবে, তারপরে কি করতে হবে, হু ডাজ নট প্লাস V1, হু ডাজ নট প্লাস কি V1, এটা লিখে দিতে হবে। 28 নম্বর, হুইচ ওয়ান ইজ এন ইম্পারেটিভ সেন্টেন্স, বলছে কোনটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, খেয়াল করো, হাউ বিউটিফুল দ্য বার্ড ফ্লাওয়ার ইজ, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা কি সেন্টেন্স, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপরে খেয়াল করো, ডু ইউ গো টু দ্য ক্লাব, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে বলছে আই গো টু স্কুল এভরিডে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। আর উত্তরটা হবে কি সি নাম্বারটা। ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে কি দ্বারা শুরু হয়, এটা হচ্ছে মূল ভার্ব দ্বারা শুরু হয়, এই যে বি, এই বিটা হচ্ছে আমাদের এখানকার মূল ভার্ব। 29 নম্বরটা বলছে রবার্ট ড্যাশ অ্যাওয়ে 2 or 3 টাইমস আ ইয়ার, অর্থাৎ রবার্ট প্রতি বছর 2 অথবা 3 বার কোথায় যায়, বাইরে যায়, এটা হচ্ছে তার কি একটা অভ্যাসগত কর্ম। তাহলে অভ্যাসগত কর্ম বুঝাইতে আমরা কি ব্যবহার করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি, তাই না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। এখানে দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোথায় রয়েছে, খেয়াল করো, ইজ গোয়িং হচ্ছে কন্টিনিউয়াস টেন্স বাদ, ইজ গোয়িং কন্টিনিউয়াস টেন্স বাদ। এখন আমরা দেখবো এই দুটো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, এই যে অ্যাডভার্বগুলো ইউজুয়ালি তো একটা অ্যাডভার্ব, তাই না, এই অ্যাডভার্বগুলো কোথায় ব্যবহার করতে হয়, অ্যাডভার্বগুলো ব্যবহার করতে হয় মূল ভার্বের পূর্বে, হ্যাঁ, মেইন ভার্বের ঠিক পূর্বে আমাদের অ্যাডভার্বগুলো ব্যবহার করতে হয়। সেজন্য কি হবে, রবার্ট ইউজুয়ালি গোজ অ্যাওয়ে, হ্যাঁ, রবার্ট ইউজুয়ালি গোজ অ্যাওয়ে 2 or 3 টাইমস এ ইয়ার। আচ্ছা 29 নম্বরটা বলছে এভরিথিং ইজ গোয়িং ওয়েল, দেয়ার ড্যাশ এনি প্রবলেম সো ফার। আচ্ছা, দেয়ার ড্যাশ এনি প্রবলেম সো ফার, আমরা যখন কোনো একটা বাক্যে সো ফার পাবো, আমরা যখন কোনো একটা বাক্যে নেভার পাবো, যখন কোনো একটা বাক্যে এভার পাবো, যখন কোনো একটা বাক্যে কি পাবো, জাস্ট নাও পাবো, যখন কোনো একটা বাক্যে ইয়েট পাবো, এই সকল শব্দগুলো পাইলে আমরা সেই বাক্যে কি ব্যবহার করব, আমরা ব্যবহার করব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। এখন দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোথায় রয়েছে, আমরা দেখছি এইখানে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে নাই, তাই না, ওয়ারেন্ট রয়েছে, হ্যাভ বিন, হ্যাভেন্ট বিন, আর হচ্ছে হ্যাজ বিন রয়েছে। এইবার খেয়াল করো, এবার হচ্ছে অ্যানি আর সামের যে ব্যবহারটা, অ্যানি, যখন কোনো একটা বাক্যে কী পাবো, অ্যানি পাবো, তখন সেই বাক্যটা হবে অবশ্যই নেগেটিভ। যখন কোনো একটা বাক্যে অ্যানি পাবো সেই বাক্যটা হবে নেগেটিভ। যখন কোনো একটা বাক্যে ইয়েট পাবো, আচ্ছা ইয়েট পাবো, অ্যানি পাইলে আমরা দেবো হচ্ছে নেগেটিভ, অ্যানি পাইলে নেগেটিভ, অ্যান্ড দেন হচ্ছে তোমার যদি আমরা ইয়েট পাইলেও নেগেটিভ, যদি আমরা অলরেডি পাই, কি পাই, যদি আমরা অলরেডি পাই তখন আমরা দিব কি, তখন আমরা দিব হচ্ছে পজিটিভ, তখন আমরা কি দিব, পজিটিভ। তাহলে দেয়ার হ্যাভেন্ট বিন এনি প্রবলেম সো ফার, নেগেটিভ রয়েছে একটাই, হ্যাভেন্ট বিন এনি প্রবলেম, তার মানে কি অ্যানি এবং ইয়েটের ক্ষেত্রে আমরা দিব হচ্ছে নেগেটিভ, আর অলরেডি এর ক্ষেত্রে আমরা দিব হচ্ছে পজিটিভ। আচ্ছা 31 নম্বর, আই এম নট টায়ার্ড ইনাফ টু গো টু বেড, ইফ আই ড্যাশ টু বেড নাও আই উড নট স্লিপ।
ওকে, কন্ডিশনাল সেন্টেন্স আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। এখানে রয়েছে উড প্লাস ভি1, উড প্লাস ভি1। উড প্লাস ভি1 কোথায় বসে আমরা জানি সেকেন্ড কন্ডিশনালে। কোথায় বসে? সেকেন্ড কন্ডিশনালে। তাহলে সেকেন্ড কন্ডিশনাল উড প্লাস ভি1 বসলে তার অপর পাশে কি বসে? পাস্ট ইনডিফিনিট টেন্স। কি বসে? পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে অপশন থেকে দেখি পাস্ট ইনডিফিনিট টেন্স কোথায় রয়েছে। এখানে নাই, এখানে নাই, এখানেও নাই। উত্তর হবে কি? উত্তর হবে বি নাম্বারটা। 32 নম্বরটা বলছে দ্য পুলিশ অফিসার স্টপড আস এন্ড আস্কড আস হোয়ার। এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে আমাদের ইমবেডেড প্রশ্নের নিয়ম, অর্থাৎ WH ওয়ার্ড যখন বাক্যের মাঝে বসে, কোথায় বসে? WH ওয়ার্ড বাক্যের মাঝে বসলে এরপরে কি বসে? সাবজেক্ট বসে। তারপরে কি বসে? তারপরে হচ্ছে আমার মেইন ভার্ব বসে। হ্যাঁ, তারপরে এখন যেহেতু WH ওয়ার্ড বাক্যের মাঝে রয়েছে, তাহলে এরপরে অবশ্যই আমাকে কি বসাইতে হবে? আগে সাবজেক্ট বসাইতে হবে। এখানে ওয়ার সাবজেক্ট না, আর সাবজেক্ট না, উই সাবজেক্ট। এবার আর গোয়িং দিব নাকি ওয়ার গোয়িং দিব, এটা ডিপেন্ড করবে সেন্টেন্সটার উপরে। খেয়াল করো এখানে সেন্টেন্সটা হচ্ছে পাস্ট টেন্স, সবগুলা কি? সবগুলো হচ্ছে পাস্ট টেন্স। তাহলে যেহেতু পাস্ট টেন্সে রয়েছে তাই আমার উত্তরটাও পাস্টেই নিতে হবে। হ্যাঁ, উই ওয়ার গোয়িং। 33 নম্বরটা বলছে আই এম টায়ার্ড, আই উড রাদার আউট দিস ইভিনিং ইফ ইউ ডোন্ট মাইন্ড। ওকে, খেয়াল করো উড রাদারের পরে কি বসে? উড রাদার, এগুলো হচ্ছে কি একটা মডাল ভার্ব। তারপর যে ক্যান, তারপরে যে কুড, যত মডাল ভার্ব রয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা মডাল ভার্বের পরে কি বসাই আমরা? ভি1 বসাই। প্রত্যেকটা মডাল ভার্বের পরে কি বসাই? ভি1 বসাই। খেয়াল করো এখানে ভি1 নাই, এখানে ভি1 2 প্লাস ভি1 রয়েছে, এটা বাদ। হ্যাঁ, এখানে ভি1 আছে আর এখানে ভি1 আছে। এখন আমাকে কি করতে হবে? উড রাদারের ক্ষেত্রে যেটা হয়, উড রাদারের ক্ষেত্রে তুমি যদি নট যুক্ত করতে চাও, কি যুক্ত করতে চাও? নট যুক্ত করতে চাও, তো নেগেটিভ করতে চাও, তাহলে শুরুতে শুধুমাত্র নট করতে হয়, কোনো অক্সিলারি লাগবে না। হ্যাঁ, কোনো অক্সিলারি লাগবে না। লাইক হচ্ছে ক্যান নট ডু, আমরা লিখি না হচ্ছে ক্যান নট ডু, আই ক্যান নট ডু দ্য ওয়ার্ক। আমি কি এখানে কখনো ডু ব্যবহার করে আনি? ক্যান ডু নট ডু দ্য ওয়ার্ক, এটা কি করি না। তার মানে মডাল ভার্বের পরে সরাসরি যদি নেগেটিভ করতে হয় আমাকে কি করতে হবে? জাস্ট একটা নট আনতে হবে। সেহেতু এখানে যেহেতু ডু আনছে তাই এটা বাদ, উত্তরটা হবে ডি নাম্বারটা। হ্যাঁ, আইড রাদার নট গো। 34 নম্বরটা বলছে হ্যাভ ইউ বিন টু ড্যাশ। আচ্ছা, কোনো দেশের নামের পূর্বে কি? কোনো দেশের নামের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। কি হয় না? আর্টিকেল সাধারণত বসে না। কিন্তু দেশের নাম যদি প্লুরাল হয়, কি হয়? দেশের নাম যদি প্লুরাল হয় তাহলে দা বসে। হ্যাঁ, দা বসে। যেমন এই যে কানাডা হচ্ছে একটা সিঙ্গুলার দেশের নাম, তার মানে এর পূর্বে কখনো আর্টিকেল বসবে না। ডি নাম্বারটাতে বসছে বাদ, বি নাম্বারটাতে বসছে বাদ। তারপরে খেয়াল করি ইউনাইটেড স্টেটস, প্লুরাল না? স্টেটস প্লুরাল না? তাহলে যখন আমার প্লুরাল থাকবে আমাকে কি বসাইতে হবে? দা বসাইতে হবে। এই নাম্বারটাতে দা নাই, তাহলে বাদ। তাহলে উত্তরটা হবে কি? সি নাম্বারটা, কানাডা অর দ্য ইউনাইটেড স্টেটস। 35 নম্বরটা বলছে ইট টুক আস কোয়াইট আ লং টাইম টু গেট হিয়ার, ইট ওয়াজ ড্যাশ জার্নি। খেয়াল করো জার্নিটা কি? জার্নিটা হচ্ছে একটা নাউন। জার্নিটা হচ্ছে একটা নাউন। তো নাউনের পূর্বে যা যা বলবে সব কি? সব হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্যটা কি? অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্যটা হচ্ছে এরা কখনো কি হয় না? এরা কখনো প্লুরাল হয় না। এরা কখনো কি হয় না? এরা কখনো প্লুরাল হয় না। তো এখানে খেয়াল করো প্লুরাল করছে, এখানে খেয়াল করো প্লুরাল করছে, তাহলে এই দুটা বাদ। এখন ইট ওয়াজ 3 আওয়ার জার্নি নাকি ইট ওয়াজ আ 3 আওয়ার জার্নি? যেহেতু একটা জার্নিকে রিপ্রেজেন্ট করতেছে, সিঙ্গুলারকে রিপ্রেজেন্ট করতেছে, তার মানে এক অর্থে আমাকে এ নিতে হচ্ছে। তাহলে ইট ওয়াজ আ 3 আওয়ার জার্নি। 36 নম্বর দেয়ার ওয়ার 4 বুকস অন দ্য টেবিল ড্যাশ আর ডিফারেন্ট কালার। আচ্ছা, খেয়াল করো এখানে বলছে হচ্ছে ইচ অফ বুকস। আমরা জানি ইচ অফ হয় না, হয় হচ্ছে ইচ প্লাস সিঙ্গুলার নাউন, এইটা, অথবা আমাকে লিখতে হবে ইচ অফ দ্য প্লাস প্লুরাল নাউন, ইচ অফ দ্য প্লাস প্লুরাল নাউন। এই দুইভাবে আমরা এই জিনিসটাকে প্রকাশ করতে পারি। হ্যাঁ, ইচ প্লাস সিঙ্গুলার নাউন অথবা ইচ অফ দ্য প্লাস প্লুরাল নাউন। আচ্ছা, এখানে খেয়াল করো ইচ অফ রয়েছে কিন্তু দা নাই, তাহলে এটা কি? বাদ। তারপরে বলছে ইচ অফ দ্য বুকস, এবং ইচ অফ দ্য বুকসের পরে এই সবগুলোর পরে ভার্ব কি হয়? সবগুলোর পরে ভার্ব হয় সিঙ্গুলার। তো এখানে সিঙ্গুলার ভার্ব আছে, কোনো সমস্যা নাই। তারপরে ইচ বুক ওয়াজ, তাহলে আমার হচ্ছে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, তার মানে কি বি নাম্বারটাও কারেক্ট, সি নাম্বারটাও কারেক্ট। আলটিমেটলি উত্তরটা হচ্ছে কি? ডি নাম্বারটা, বি প্লাস সি। আচ্ছা, 36 নম্বর আই ডোন্ট লাইক স্টোরিজ ড্যাশ হ্যাভ আনহ্যাপি এন্ডিংস।
ওকে, খেয়াল করো হু আর হচ্ছে হুজ আর হচ্ছে দে, এই তিনটা বসে কার ক্ষেত্রে? এই তিনটা বসে হচ্ছে কোথায়? ব্যক্তির ক্ষেত্রে। আর দ্যাট অথবা হুইচ বসে কার ক্ষেত্রে? এটা বসে হচ্ছে কার ক্ষেত্রে? বস্তুর ক্ষেত্রে। ওকে, বস্তুর ক্ষেত্রে। তাহলে আই ডোন্ট লাইক স্টোরিজ, যেহেতু স্টোরিজ একটা বস্তু বোঝাচ্ছে, তাই এখানে হবে কি? দ্যাট হবে। তাই উত্তরটা হবে এ নাম্বারটা। 38 নম্বর খেয়াল করো, ডোন্ট স্ট্যান্ড অন দ্যাট চেয়ার, ইট ইজন্ট, খেয়াল করো স্ট্রং। আচ্ছা, ইনাফের ক্ষেত্রে যেটা ঘটে, ইনাফের পরে বসে হচ্ছে নাউন, আর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বটা বসে কোথায়? অ্যাডভার্বটা বসে হচ্ছে ইনাফের পূর্বে। ওকে, ইনাফের কি? পূর্বে। তাহলে খেয়াল করো, স্ট্রংটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। স্ট্রংটা কি? একটা অ্যাডজেক্টিভটা কোথায় বসে? ইনাফের আগে বসে। তাহলে এটা আমার বাদ, ইনাফের আগে আসছে এটা। এবার আসো পরের পার্টটাতে দেখি। এই যে ফর হচ্ছে একটা প্রিপোজিশন, এরপরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়, স্ট্যান্ডিং হবে, বাদ। তারপরে খেয়াল করো, টু হচ্ছে একটা ভার্ব, যার পরে V1 বসে, এখানে স্ট্যান্ড হবে, তাহলে এটাও বাদ। শুধুমাত্র থাকলো কোনটা? সি নাম্বারটা, স্ট্রং ইনাফ টু স্ট্যান্ড অন। 39 নম্বরটা বলছে এ ব্যাড ওয়ার্কম্যান ড্যাশ উইথ হিজ টুলস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা প্রভার্ব। এটা কি? এটা একটা প্রবাদ বাক্যের ক্ষেত্রে যেটা ঘটে, এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, অর্থাৎ আমরা বলি না যে নাচতে না জানলে উঠান বাঁকা, এই যে উঠান বাঁকা অর্থে এটা হচ্ছে কোয়ারেলস হয়, কোয়ারেলস। 40 নম্বর বলছে দ্য রেফারি ব্লিউ দ্য হুইস্টেল টু এন্ড দ্য গেম ড্যাশ দেয়ার ওয়ার 2 মিনিটস লেফট। আচ্ছা, এখানে যেটা অর্থগত দিক থেকে আমাদের মিলাইতে হবে যে 2 মিনিট হাতে থাকা সত্ত্বেও রেফারি হচ্ছে বাঁশি বাজাই দিয়েছে। ওকে, হাতে থাকা সত্ত্বেও, অথবা আমরা লিখতে পারি যদিও 2 মিনিট বাকি ছিল তবুও রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছে। এই যে যদিও কি, এই যে যদিও অথবা কি, অথবা হচ্ছে সত্ত্বেও অর্থে, যদিও অথবা সত্ত্বেও অর্থে আমরা কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি হচ্ছে অলদো। তাই উত্তরটা হবে কি? উত্তরটা হবে বি নাম্বারটা। আচ্ছা, দেয়ারফর আমরা কখন ব্যবহার করি? কোনো একটা ফলাফলের ক্ষেত্রে। হ্যাঁ, দেয়ারফর ব্যবহার করি কি? এটা ফলাফলের ক্ষেত্রে, এখানে কোনো ফলাফল ব্যবহার করে নাই। সাইন্স কখনো ব্যবহার করে না। হাউএভার ব্যবহার করি বিপরীত কিছু বুঝাইতে, তো এখানে সেটাও প্রকাশ পাচ্ছে না, এখানে প্রকাশ পাচ্ছে হচ্ছে যদিও অথবা সত্ত্বেও অর্থে। 41 নম্বরটা বলছে ওয়াচিং টেলিভিশন ইজ মাই ফেভারিট পাস টাইম। তোমরা মনে রাখবা, যখন একটা সাবজেক্টের পজিশনে, যখন একটা অবজেক্টের পজিশনে, যখন একটা প্রিপোজিশনের পরে, হ্যাঁ প্রিপোজিশনের পরে, সাবজেক্টের পজিশন, অবজেক্টের পজিশন এবং প্রিপোজিশনের পরে তোমরা ভার্ব প্লাস আইএনজি পাবা, তখন সেই ভার্ব প্লাস আইএনজিটাকে কি হয়? সেটা হয় হচ্ছে জিরান। খেয়াল করো, ইজ হচ্ছে আমার মূল ভার্বের পরে কি বসে? সাবজেক্ট বসে, সেই সাবজেক্টের পজিশনে একটা ভার্ব প্লাস আইএনজি বসে, তাহলে সেটা কি হবে? সেটা জিরান হবে, অর্থাৎ সি নাম্বারটা হবে উত্তর। 42 নাম্বারটা বলছে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ড্রিঙ্ক। আচ্ছা, ড্রিঙ্কের হচ্ছে V2 হচ্ছে ড্র্যাঙ্ক, আর এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রাঙ্ক, DRUNK, ড্রাঙ্ক। তাহলে উত্তরটা হবে বি নাম্বারটা। 43 নাম্বারটা বলছে হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার ফর্ম আসলে কোনটা? খেয়াল করো, মাইটোকন্ড্রিয়াম থেকে আসছে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তার মানে এটা হচ্ছে প্লুরাল। এটা কি? এটা হচ্ছে প্লুরাল। ডেটাম থেকে আসছে হচ্ছে ডেটা, এই ডেটাটা হচ্ছে প্লুরাল আর ডেটামটা হচ্ছে সিঙ্গুলার। ফাঙ্গাস, হ্যাঁ FUNGUS, এই ফাঙ্গাসটা হচ্ছে সিঙ্গুলার আর এটা হচ্ছে প্লুরাল। তাহলে বাকি থাকলো হচ্ছে ফোকাস হচ্ছে সিঙ্গুলার, এটার প্লুরাল ফর্ম হচ্ছে FOCI। 44 নম্বরটা বলছে আই উড লাইক ড্যাশ সল্ট ইন মাই ভেজিটেবলস। ওকে, আই উড লাইক ড্যাশ সল্ট ইন মাই ভেজিটেবলস। দেখো, সল্ট হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, মানে লবণ। এটা কি? এটা একটা আনকাউন্টেবল নাউন। আমরা আনকাউন্টেবল নাউনের পূর্বে কি ব্যবহার করতে পারি? আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে লিটিল, আমরা ব্যবহার করতে পারি হচ্ছে লিটিল, আমরা ব্যবহার করতে পারি হচ্ছে কি মাছ, আমরা ব্যবহার করতে পারি হচ্ছে অ্যামাউন্ট, এই সকল শব্দগুলা, ফিউ, আফিউ, মেনি, এই তিনটা জিনিস আমরা ব্যবহার করি কোথায়? কাউন্টেবল নাউনের সাথে। কোথায়? কাউন্টেবল নাউনের সাথে। এটা যেহেতু আনকাউন্টেবল, তার উত্তরটা হচ্ছে কি এ লিটিল। তাহলে 45 নম্বরটা খেয়াল করো, ইডিয়ম সিলভার লাইনিং মিনস, সিলভার লাইনিং, সিলভার লাইনিং, হ্যাঁ এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, আমরা বলি না এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, সেই সিলভার লাইনিং মানেটা হচ্ছে হোপকে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ হোপকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, তারপরে খেয়াল করো 46 নম্বরে বলছে অ্যাট
ড্যাগার্স ডন। ড্যাগার ডনস মানেটা কি? এটা একটা ইডিয়মস এন্ড ফ্রেজ। এটার মানেটা হচ্ছে শত্রুতা, স্টেট অফ হস্টিলিটি, অর্থাৎ কোনো একটা শত্রুতার মতো কারণ যখন হয় বা একটা দ্বন্দ্বের কারণ যখন হয় সেটাকে বলে ড্যাগার্স ডন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট বলছে, খেয়াল করো। আই নো এরপর যদি আমরা হাউ, কোনো একটা ভার্বের পরে যদি হাউ ব্যবহার করতে চাই আমাকে লিখতে হবে 2 + V1। হাউ টু ডু, আমাকে লিখতে হবে হাউ টু ডু। তারপরে এটা আমার কারেক্ট সেন্টেন্স না। তারপরে খেয়াল করো, বলছে যে নেইদার দ্য স্টুডেন্টস অর দ্য টিচার। নেইদার ডট ডট নর হয়, কখনো অর হয় না। হ্যাঁ, নেইদার ডট ডট কি হয়? নেইদার ডট ডট নর হয়, কখনো অর হয় না, তাহলে এটা বাদ। তারপরে খেয়াল করো, বিফোর উই হ্যাড বিন ইনভাইটেড বাই দ্য পিপল। বিফোর যেহেতু একটা কানেক্টর, সেই কানেক্টরের অবশ্যই দুইটা ফাইনাইট ভার্ব লাগবে। এখানে ফাইনাইট ভার্ব আছে একটা, আরেকটা নাই, তার মানে সব সেন্টেন্সটা অপরিপূর্ণ, এটাও বাদ। আলটিমেটলি উত্তরটা হচ্ছে ডি নাম্বারটা, লুক বিফোর ইউ লিভ। 48 নম্বর, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানেটা কি? মানেটা হচ্ছে সমতাকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম বলতে বোঝায় সমতা। ইকুইলিব্রিয়াম, EQUILIBRIUM, ইকুইলিব্রিয়াম। 42 নম্বর। 49 নম্বরটা হচ্ছে দ্য বয়েজ ওয়েন্ট ইনসাইড টু ডিনার। এখানে দ্য ওয়ার্ড ইনসাইড মানেটা কি? খেয়াল করো, যখন কোনো একটা ভার্বের পরে কোনো একটা ভার্বকে যখন মডিফাই করে সেটা কি হয়? সেটা একটা অ্যাডভার্ব হয়। সে কোথায় গেল? সে ভিতরে গেল। হ্যাঁ, যখন আমরা কোথায় কি পাবো? যখন কোথায়, কখন, কিভাবে, কেন ইত্যাদি অর্থ উত্তর পাবো, সেটাকে বলা হবে কি? সেটাকে বলা হবে অ্যাডভার্ব। 50 নম্বরটা খেয়াল করতে, অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড পিপল। পিপল শব্দের আসলে অ্যাডজেক্টিভ ফর্মটা কি? পিপল শব্দের অ্যাডজেক্টিভ ফর্মটা কি? দেখো, পপুলারিটি এটা হচ্ছে আমাদের একটা নাউন। পপুলারিটি কি? এটা হচ্ছে নাউন। পপুলারলি হচ্ছে কি? এটা একটা অ্যাডভার্ব। পপুলারাইজ হচ্ছে এটা একটা ভার্ব। আর পপুলাস এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। তাই উত্তরটা হবে কি? উত্তরটা হবে ডি নাম্বারটা। তো এই ছিল তোমাদের হচ্ছে সেট 1। আমরা সেট 2টা একবার দেখার চেষ্টা করি। খেয়াল করো, বলতে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এন অ্যাব্রিভিয়েশন। ওকে, অ্যাব্রিভিয়েশন মানেটা কি? অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম। ওকে, অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে কি? অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম। আচ্ছা, সংক্ষিপ্ত ফর্ম খেয়াল করো, প্রত্যেকটা কিন্তু সংক্ষিপ্ত ফর্ম। ETC, ইউনেস্কো, MBBS, MSc। এখন এই সংক্ষিপ্ত ফর্মগুলোর ভিতর খেয়াল করো, আমি যখন ETC বললাম, যখন MBBS বললাম, যখন MSc বললাম, এই তিনটা যে ওয়ার্ডগুলো, হ্যাঁ, আমরা কিন্তু বর্ণগুলো আলাদা আলাদা করে বলতেছি। মানে লেটারগুলো যেগুলো রয়েছে, অ্যালফাবেটগুলো রয়েছে, সেই অ্যালফাবেটগুলো আলাদা আলাদা করে উচ্চারণ করছি। যে MSc, MBBS, ETC আলাদা আলাদা করে উচ্চারণ করছি। কিন্তু আমি যখন ইউনেস্কো বললাম, আমি কিন্তু একবারও বলিনি UNESCO, বলি নাই। তাহলে এই যে যখন একটা সংক্ষিপ্ত শব্দকে আমরা একটা সংক্ষিপ্ত রূপকে একটা শব্দ আকারে বলি, কি বলি? একটা শব্দ আকারে বলি, তখন সেটা হয়ে যায় হচ্ছে অ্যাক্রোনিম। কি হয়ে যায়? সেটা হয়ে যায় হচ্ছে অ্যাক্রোনিম। সেটা হয়ে যায় কি? সেটা হচ্ছে অ্যাক্রোনিম। তাই উত্তরটা হবে বি নাম্বারটা। এইগুলো হচ্ছে অ্যাব্রিভিয়েশন, আর এটা হচ্ছে কি? অ্যাক্রোনিম। অর্থাৎ কোনো একটা সংক্ষিপ্ত রূপকে যখন একটা আলাদা শব্দভাবে উচ্চারণ করি সেটা হচ্ছে অ্যাক্রোনিম। 2 নম্বরটা বলছে দ্য অ্যান্টোনিম অফ প্রমিনেন্ট। আচ্ছা, প্রমিনেন্ট মানে আমরা কি জানি? প্রমিনেন্ট মানে আমরা জানি হচ্ছে বিখ্যাত, তাই না? প্রমিনেন্ট মানে হচ্ছে কি? বিখ্যাত। ডিস্টিংগুইশড মানে কি? ডিস্টিংগুইশড মানে বিখ্যাত টাইপের অথবা প্রভেদ টাইপের। কি বোঝায়? প্রভেদ। ইমিনেন্ট মানে হচ্ছে প্রখ্যাত টাইপের। হ্যাঁ, প্রখ্যাত টাইপের। নটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত। নটোরিয়াস মানে কি? কুখ্যাত। নোভেল মানে আমরা জানি হচ্ছে উপন্যাস। নোভেল মানে কি? নোভেল মানে হচ্ছে উপন্যাস। তাহলে প্রমিনেন্ট, বিখ্যাত এর অ্যান্টোনিম কি? অবশ্যই কুখ্যাত হবে। তাহলে উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে সি নাম্বারটা। 3 নম্বরটা খেয়াল করো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্যটা কি? সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের একটা ফাইনাইট ভার্ব লাগবে। কয়টা ফাইনাইট ভার্ব? একটা ফাইনাইট ভার্ব। এখন খেয়াল করো, কেম, ওয়েন্ট, কয়টা ফাইনাইট ভার্ব আছে? 2টা ফাইনাইট ভার্ব। তাহলে এটা আমার সিম্পল সেন্টেন্স না, এটা হচ্ছে একটা কম্পাউন্ড। এটা কি? এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এই যে অ্যান্ডের কারণে। তারপর আসো, দো হি ওয়াজ টায়ার্ড হি ফিনিশড দ্য ওয়ার্ক। হি ওয়াজ টায়ার্ড, ফিনিশ, 2টা ফাইনাইট ভার্ব এবং কানেক্টর দো। এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে খেয়াল করো, হি ওয়াজ ইল সো হি ডিডেন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস। হি ওয়াজ ইল, হি ডিডেন্ট, এখানেও 2টা ফাইনাইট ভার্ব রয়েছে। কয়টা? 2টা করে ফাইনাইট ভার্ব রয়েছে। মানে এটাও না, উত্তরটা হচ্ছে কি? সি নাম্বারটা, হি ওয়ার্কড হার্ড টু সাকসিড। এখানে একটাই ফাইনাইট ভার্ব রয়েছে। ওকে, ওয়ার্কড। তারপরে 4 নাম্বারটা বলছে হু ডিড দ্য ওয়ার্ক, প্যাসিভ করতে বলছে। আমরা জানি কি
আমরা জানি হু থাকলে কি হয়, হু থাকলে বাই হোম বসে, হু থাকলে বাই হোম বসে। বাই হোম কোথায় কোথায় আমার নাই আগে সেটা দেখি। এখানে শুধু হুম আছে, এখানে হু আছে, তাহলে এটা বাদ, এটা বাদ। এবার এ নাম্বারটা সি নাম্বারটা আমরা দেখি, বাই হোম ওয়াজ দ্য ওয়ার্ক ডান নাকি বাই হোম দ্য ওয়ার্ক ওয়াজ ডান। আমরা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার একটু আগে দেখেছি, সেটা কি ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে আমার কি, তারপরে হচ্ছে মেইন ভার্ব। তাহলে এই যে বাই হোম, এই যে বাই হোম, এই যে দুইটাই বাই হোম আছে, তারপরে এইখানে রয়েছে সাবজেক্ট, কিন্তু এখানে রয়েছে অক্সিলারি ভার্ব। আমার সিকোয়েন্স অনুযায়ী কোনটা আসতেছে, অক্সিলারি ভার্ব আগে আসতেছে, তাহলে উত্তরটা হবে কি, উত্তরটা হবে সি নাম্বারটা। তারপরে 5 নাম্বারটা বলছে হি ইজ জুনিয়র ড্যাশ মি ইন র্যাঙ্ক। আচ্ছা দেখো এই যে জুনিয়র, এই যে জুনিয়র, এই যে জুনিয়র, এই যে সিনিয়র ইত্যাদি যে ওয়ার্ডগুলো রয়েছে, এই যে ইনফেরিয়র, ইনফেরিয়র যে ওয়ার্ডগুলো রয়েছে, এই সকল ওয়ার্ডের পরে কি বসে, এই সকল ওয়ার্ডের পরে টু বসে, কি বসে, টু বসে। তাহলে হি ইজ জুনিয়র, জুনিয়র টু মি, তাহলে উত্তরটা হবে এ নাম্বারটা। তারপরে 6 নাম্বার বলছে পিক দ্য কারেক্ট স্পেলিং, হ্যাঁ পিক দ্য কারেক্ট স্পেলিং, অ্যাকোমোডেশন, হ্যাঁ অ্যাকোমোডেশন, তাহলে উত্তরটা হবে হচ্ছে বি নাম্বারটা, অ্যাকোমোডেশন। আচ্ছা তারপরে খেয়াল করো 7 নাম্বারটা বলছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ওয়ার্ড রেপ্রিসাল। আচ্ছা রেপ্রিসাল মানেটা কি, রেপ্রিসাল, তারপরে হচ্ছে ভ্যানগিয়েন্স, তারপরে হচ্ছে রিভেন্স, এই তিনটা শব্দের অর্থই হচ্ছে সেম। এটা হচ্ছে প্রতিশোধ পরায়ণ, কি এটা হচ্ছে প্রতিশোধ পরায়ণ, প্রতিশোধ পরায়ণ, প্রতিশোধ পরায়ণ। আচ্ছা তো এটা অ্যান্টোনিম চেয়েছে রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন মানে কি, মানে মিল হয়ে যাওয়া। রিকনসিলিয়েশন মানে কি, মিল বা ঐক্যকে রিপ্রেজেন্ট করে। তাহলে প্রতিশোধ পরায়ণ না হয়ে আমরা যখন মিল বা ঐক্যের ডাক দিব তখন সেটা অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। তাহলে উত্তর হবে সি নাম্বারটা। 8 নাম্বার বলছে হুইচ অফ দ্য ফলোইং ফ্রেজ রিপ্রেজেন্ট এ উইকড পিপল। উইক পিপল বলতে কি বোঝায়, উইক পিপল দেখো কোল্ড ব্লাড মানে হচ্ছে শান্ত মস্তিষ্কে, কোল্ড ব্লাড মানে হচ্ছে একদম শান্তভাবে তুমি যখন কোনো কাজ করবা। বুট লেগ বলতে বোঝায় হচ্ছে পাচার করা, হ্যাঁ বুট লেগ বলতে কি বোঝায়, মানে হচ্ছে পাচার করে, স্মাগল, স্মাগল, হ্যাঁ স্মাগল। আচ্ছা তারপরে হচ্ছে ব্ল্যাক ম্যান বলতে কিছু হয় না, এটা উত্তরটা হবে হচ্ছে ব্ল্যাক শিপ, ব্ল্যাক শিপ কুলাঙ্গার। ব্ল্যাক শিপ মানে কি, ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার বা এ উইক পিপল, মানে দুষ্টু মানুষ যারা তাদের বলা হয় ব্ল্যাক শিপ, উত্তর হবে বি। 9 নম্বর বলছে দ্য ওয়ার্ড ভিক্টোরি ইজ এ অথবা অ্যান। খেয়াল করো ভিক্টোরি কি, ভিক্টোরি একটা বিজয়, তো বিজয় কি কখনো গোনা যায়, বিজয় হচ্ছে কি করা যায়, বিজয় হচ্ছে অনুভব করা যায়। যে সকল নাউন আমরা অনুভব করতে পারি সেই সকল নাউনটা হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ সি নাম্বারটা হবে উত্তর। 10 নম্বর বলছে দ্য ফ্রেজ ক্রোকোডাইল টিয়ার্স মিনস। ক্রোকোডাইল টিয়ার্স বলতে কি বোঝায়, খেয়াল করো ক্রোকোডাইল টিয়ার্স, ক্রোকোডাইল টিয়ার্স বলতে বোঝায় যেটা হচ্ছে কি মায়া কান্না, বাংলায় আমরা বলি না মায়া কান্না, মায়া কান্না, ক্রোকোডাইল টিয়ার্স বলতে বোঝায় কি মায়া কান্না। তাহলে উত্তরটা হবে ডিসেপটিভ ক্রাই। ডিসেপটিভ মানে হচ্ছে, ডিসেপটিভ মানে হচ্ছে তোমার এই যে মায়া কান্নাকে রিপ্রেজেন্ট করে। তারপর 11 নম্বরটা হচ্ছে শি সেড দ্যাট শি ড্যাশ মি দ্য নেক্সট ডে। আচ্ছা দ্যাটের পূর্বে খেয়াল করো, দ্যাটের পূর্বে আমার পাস্ট টেন্স, দ্যাটের পূর্বে কি আছে, দ্যাটের পূর্বে পাস্ট টেন্স আছে। তাহলে দ্যাটের এই পাশে আমার কি বসবে, এই পাশেও আমার পাস্ট ফর্ম বসবে, পাস্ট ফর্ম বসবে। কিন্তু কথা হচ্ছে যেহেতু আমার নেক্সট ডে আছে, নেক্সট ডে অর্থাৎ দ্যাটের এক পাশে পাস্ট টেন্স আর অপর পাশে আমার রয়েছে ফিউচার ইন্ডিকেটর, এটা যখন থাকবে আমার কাছে হচ্ছে উড প্লাস ভি1 ইউজ করে, কি ইউজ করা, উড প্লাস ভি1। তাহলে উত্তরটা হবে কি বি নাম্বারটা। এখন এখানে যদি দ্য নেক্সট ডে না থাকতো, তো ফিউচার ইন্ডিকেটর না থাকতো, তখন তোমাকে দিতে হতো পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তার মানে দ্যাটের পূর্বে যদি পাস্ট টেন্স থাকে আমাকে দিতে হবে পাস্ট পারফেক্ট, কিন্তু যদি ফিউচার ইন্ডিকেটর কোনো ওয়ার্ড থাকে আমাকে দিতে হবে উড প্লাস ভি1। দুইটা নিয়ম কিন্তু মাথায় রাখবা। তারপরে 12 নম্বরটা খেয়াল করো দ্য প্লুরাল ফর্ম অফ রেডিয়াস। প্লুরাল ফর্ম অফ কি, রেডিয়াস। খেয়াল করো আমরা যখন কোনো একটা ওয়ার্ডের শেষে ইউএস পাবো, কি পাবো, কোনো একটা ওয়ার্ডের শেষে ইউএস পাবো, সেটাকে সিঙ্গুলার করার জন্য আই দিব। যেমন ধরো বলি না আমরা জিনিয়াস, যেমন আমরা বলি না জিনিয়াস, তাহলে এটা প্লুরাল কি হবে, জে নি। তাহলে ধরো আমরা বলি না সিলেবাস, সিলেবাস, তাহলে এটা প্লুরাল কি হবে, সি লে বি। ওকে, সি লে বি। একইভাবে রেডিয়াস, তাহলে রেডি, দুইটা আই হবে, একটা আই না। 13 নম্বর শি সেড হোয়াট এ বিউটিফুল প্লেস দিস ইজ। আচ্ছা এটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা কি ব্যবহার করি, একটা সেড অথবা সেড টু এর পরিবর্তে আমরা এক্সক্লেম ব্যবহার করি, এখানে টোল ব্যবহার করছে, বাদ, এই দুটো আমরা আগেই বাদ দিয়ে দিব। তো শি এক্সক্লেমড উইথ জয়, শি এক্সক্লেমড উইথ জয় দ্যাট দিস হ্যাড বিন আ ভেরি বিউটিফুল প্লেস, দিস ওয়াজ এ ভেরি বিউটিফুল প্লেস। খেয়াল করে এখানে রয়েছে হচ্ছে ইজ, তাহলে ন্যারেশনে যদি আমার প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এটা হচ্ছে এই পাশে কি রয়েছে আমাদের, এই পাশে রয়েছে হচ্ছে প্রেজেন্ট
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যেহেতু আমাদের ন্যারেশনে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে আমাদের কাজ কি, সেটাকে পাস্ট ইনডিফিনিটে রূপান্তর করা। কিসে? পাস্ট ইনডিফিনিট। তাহলে ইজের পাস্ট কি? ইজের পাস্ট হচ্ছে আমাদের ওয়াজ। ইজের পাস্ট হচ্ছে কি? ইজের পাস্ট হচ্ছে ওয়াজ। তাহলে আমাদের ওয়াজ রয়েছে কোথায় রয়েছে ওয়াজ? তাহলে ওয়াজ রয়েছে এইটাতে, এখানে রয়েছে হ্যাড বিন, তাহলে এটা আমাদের বাদ। উত্তরটা হচ্ছে সি নাম্বারটা। 14 নাম্বারটাতে আসো, নো নেশন ইজ সো হিনিয়াস ড্যাশ ইসরায়েল। হিনিয়াস মানেটা কি? হিনিয়াস মানে হচ্ছে আক্রমণকারী বা খুবই খারাপ অর্থ রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, নিকৃষ্ট অর্থ রিপ্রেজেন্ট করে। কি অর্থ? নিকৃষ্ট। নিকৃষ্ট মানে কোনো নেশনই ইসরায়েলের মতো এতটা নিকৃষ্ট না। তো আমরা যে কোরিলেটিভ কনজাংশনগুলো পড়ে থাকি, যে এই দ্বারের সাথে কি বসে কনজাংশন হিসেবে, এই দ্বারের সাথে বসে হচ্ছে অর, নেইদারের সাথে কি বসে, নেইদারের সাথে বসে হচ্ছে নর, তারপরে হচ্ছে তোমার নট অনলি এর সাথে কি বসে, নট অনলি এর সাথে কি বসে, বাট অলসো বসে। এটার সাথে কি বসে? বাট অলসো। একইভাবে বোথের সাথে কি বসে? বোথের সাথে অ্যান্ড বসে। ঠিক একইভাবে এই যে সো অথবা অ্যাজ এর সাথে কি বসে? ডট ডট সো ডট ডট অ্যাজ বসে। কি বসে? সো ডট ডট অ্যাজ বসে। এই পাশে যেহেতু সো আছে, এই পাশে আমার কি বসবে? অ্যাজ বসবে। তাই উত্তরটাও হবে ডি নাম্বারটা। 15 নম্বরটা দেখো, হি ইনসিস্টেড ড্যাশ গোয়িং টু দ্য মিটিং ডিসপাইট দ্য রেন। আচ্ছা, এটা হচ্ছে প্রিপজিশনের একটা প্রশ্ন। ইনসিস্টেড মানে কি? ইনসিস্টেড মানে হচ্ছে জোর প্রদান করা। কি করা? ইনসিস্টেড মানে হচ্ছে জোর প্রদান করা। জোর প্রদান করার অর্থ ইনসিস্টেড শব্দের সাথে কি বসে? অন বসে। তাহলে উত্তরটা হবে ইনসিস্টেড অন। তারপরে 16 নম্বরটা দেখো, শি ডিসলাইকস ড্যান্সিং ইন পাবলিক। আচ্ছা, ড্যান্সিং। আচ্ছা, সে ডিসলাইক সে কি ডিসলাইক করে? সে কি ডিসলাইক করে? ড্যান্সিং ডিসলাইক করে। অর্থাৎ এটা একটা অবজেক্ট পজিশনে বসছে। কোথায় বসছে? অবজেক্ট পজিশনে। অবজেক্ট পজিশনে যখন কোনো ভার্ব প্লাস আইএনজি বসে, কি বসে? অবজেক্ট পজিশনে যখন কোনো ভার্ব প্লাস আইএনজি বসে, তখন সেটা কার মতো কাজ করে? জিরান্ডের মতো কাজ করে। তাই এটা উত্তরটা হবে কি? বি নাম্বারটা। 17 নম্বর, রাইট দ্য ম্যাসকুলিন ফর্ম অফ হোস্টেস। অর্থাৎ হোস্টেসটা হচ্ছে হোস্টেস হচ্ছে ফিমেল ভার্সন। হোস্টেস হচ্ছে ফিমেল ভার্সন। এটা পুরুষবাচক শব্দটা কি? পুরুষবাচক শব্দটা হচ্ছে হোস্ট। পুরুষবাচক শব্দ কি? হোস্ট। মানে হোস্ট শব্দটি থেকে এসেছে হচ্ছে হোস্টেস। তাহলে উত্তরটা হবে বি নাম্বারটা। 18 নম্বরটা দেখো, দ্য নিউ পলিসি উইল শিওরলি ড্যাশ সিগনিফিক্যান্ট চেঞ্জেস ইন এডুকেশন সিস্টেম। আচ্ছা, খেয়াল করো, ব্রিং আপ মানে কি? ব্রিং আপ মানে হচ্ছে লালন পালন করা। ব্রিং আপ মানে লালন পালন করা। তারপরে ব্রিং অ্যাবাউট মানে কি? ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে পরিবর্তন করা। কি করা? পরিবর্তন করা। কোনো একটা চেঞ্জ নিয়ে আসা বা কোনো একটা রেভলিউশনাইজ করা, কোনো একটা বিপ্লব নিয়ে আসা। এখানে বলছে দ্য নিউ পলিসি উইল শিওরলি ব্রিং অ্যাবাউট সিগনিফিক্যান্ট চেঞ্জেস। অর্থাৎ কোনো একটা পরিবর্তন ঘটিয়ে ফেলবে। তার মানে কি? উত্তরটা হবে ব্রিং অ্যাবাউট। কি হবে? ব্রিং অ্যাবাউট। 19 নম্বরটা বলছে, হি স্টিল হ্যাজেন্ট ফিনিশড হিজ হোমওয়ার্ক। স্টিল ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? খেয়াল করি, স্টিল, তারপরে হচ্ছে অলওয়েজ, তারপরে হচ্ছে তোমার সামটাইমস, তারপরে হচ্ছে স্টিল, অলওয়েজ, সামটাইমস, অলরেডি, গ্র্যাজুয়ালি। এই সকল যে এই শব্দগুলাকে বলা হয় কি? এদেরকে বলা হয় অ্যাডভার্ব। এদেরকে কি বলা হয়? অ্যাডভার্ব। তাই উত্তরটা হবে এ নাম্বারটা। 20 নম্বর বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এন অ্যাডজেক্টিভ। কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে? খেয়াল করো, অলওয়েজটা হচ্ছে একটা অ্যাডভার্ব, সময়কে নির্দেশ করে। হ্যাপিলি হচ্ছে একটা অ্যাডভার্ব। তারপরে হচ্ছে তোমার ফাস্ট মানে হচ্ছে দ্রুত, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ হচ্ছে হিউম্যান মানে কি? যারা হচ্ছে মানবীয়, খুবই দয়ালু মানুষ যারা, তাদেরকে বলা হয় হচ্ছে কি? দয়ালু বা হিউম্যান। ঠিক আছে, HUMANE। তারপরে খেয়াল করো 21 নম্বরটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কম্পারেটিভ ডিগ্রি ফ্রম। আচ্ছা, খেয়াল করো, এই লিটিলটা হচ্ছে পজিটিভ ফ্রম, এটার কম্পারেটিভ হচ্ছে লেস, সুপারলেটিভটা হচ্ছে লিস্ট। সুপারলেটিভ হচ্ছে কি? লিস্ট। তাহলে আমার চেয়েছে হচ্ছে কম্পারেটিভ ফ্রম, তাহলে কি হবে? লেস হবে। তারপরে খেয়াল করো, ওরসার বলতে কোনো শব্দ হয় না, এটা হচ্ছে তোমার ব্যাড, ওরস, তারপর হচ্ছে ওরস্ট, তাই না? এটা হচ্ছে ওরস হচ্ছে কম্পারেটিভ ফ্রম। ওকে, তারপরে খেয়াল করো 22 নম্বর বলছে, অতি লোভে তাঁতি নষ্ট। অর্থাৎ প্রোভার্ব থেকে তোমাদের দুই ধরনের প্রশ্ন চলে আসে। কয় ধরনের? প্রোভার্ব থেকে দুই ধরনের প্রশ্ন আসে। এক, এরকম ট্রান্সলেশন টাইপের আসবে। দ্বিতীয়ত তোমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস টাইপের আসবে। অতি লোভে তাঁতি নষ্ট বলতে বোঝায় গ্র্যাফস অল লোজ অল। ওকে, গ্র্যাফস অল রোজ অল। গ্রিড ইজ দ্য রুট অফ অল ইভিল। অর্থাৎ লোভই হচ্ছে সকল পাপের মূল। লোভ হচ্ছে সকল পাপের মূল, অর্থাৎ পাপের মূল হচ্ছে লোভ। স্ট্রেচ ইন টাইম সেভস নার্ভস। সময়ের 1 ফর, অসময়ের 10 ফর, এই অর্থে ব্যবহার করা হয়। আচ্ছা, ডোন্ট পুল অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। আচ্ছা, 23 নম্বর বলছে, হানি টেস্ট সুইট। হ্যাট সুইট কি? খেয়াল করো, হানি কেমন?
হানি কেমন, হানি হচ্ছে কি সুইট বা মধুর মতো, তাই না? হানি হচ্ছে মধুর মতো বা মিষ্টি, সুইট বা মিষ্টি, অর্থাৎ হানি একটা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। সাবজেক্ট সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য দিবে সেটা কিসের মতো কাজ করে, সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। 24 নম্বরটা খেয়াল করো, দিস দ্যাট দিস দোজ আর। ওকে, রিলেটিভ প্রোনাউন কোনগুলা? রিলেটিভ প্রোনাউন হচ্ছে WH ওয়ার্ড যেগুলো রয়েছে, অর্থাৎ হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন, হাউ, এইগুলা। তারপরে হচ্ছে দ্যাট, এগুলা যখন কোথায় বসে? এরা যখন বাক্যের মাঝে বসে। কোথায় বসে? বাক্যের মাঝে বসে, তখন এরা হবে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তারপরে ইনডিফিনিট প্রোনাউন কোনগুলা? এই যে WH ওয়ার্ড যখন বাক্যের শুরুতে বসে, কোথায় বসে? বাক্যের শুরুতে বসে, তখন সেটা হবে কি? ইনডিফিনিট প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ, তারপরে ইন্টারোগেটিভ, ওকে সরি ইনডিফিনিট চেয়েছে। ইনডিফিনিট হচ্ছে এনিওয়ান, তারপর হচ্ছে সামওয়ান, তারপর হচ্ছে নো, তারপর হচ্ছে এভরিওয়ান। এই যে ওয়ার্ডগুলা, এগুলাকে বলা হয় হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। আর এছাড়া থাকে হচ্ছে ফিউ, এছাড়া থাকে হচ্ছে ম্যানি, এছাড়া থাকে হচ্ছে তোমার মাছ, ইত্যাদি ওয়ার্ডগুলা। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে WH ওয়ার্ডগুলো যখন বাক্যের কোথায় বসে? WH ওয়ার্ডগুলো বাক্যের শুরুতে বসে। কোথায় বসে? WH ওয়ার্ডগুলো বাক্যের কোথায় বসে? শুরুতে বসে। তাহলে ডেমনস্ট্রেটিভ হচ্ছে কোনগুলো? আমার এই যে প্রশ্নে যেগুলো চেয়েছে এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। দিস দ্যাট দিস দোস, উত্তরটা হবে সি। 25 নম্বরটা বলছে হি হ্যাজ দ্য ডিজায়ার ড্যাশ বিং এ গুড পারসন। ইচ্ছা অর্থে, কি অর্থে? ইচ্ছা প্রকাশ করা অর্থে ডিজায়ারের সাথে বসে হচ্ছে ডিজায়ার ফর। উত্তরটা হবে বি নাম্বারটা। 26 নম্বরটা চাচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অ্যাকাইন শব্দের সাথে একটাই প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে অ্যাকাইন টু। ওকে, অ্যাকাইন টু, তাহলে উত্তরটা হবে সিম্প্যাথি ইজ অ্যাকাইন টু কাইন্ডনেস। 27 নম্বরটা বলছে দ্যাট শি হ্যাজ লেফট দ্য সিটি ড্যাশ কনফার্ম বাই হার ফ্রেন্ডস। ওকে, যখন তোমরা দেখবা দ্যাট দ্বারা কোনো ক্লজ শুরু হয়েছে বা কোনো কানেক্টরস দ্বারা কোনো ক্লজ শুরু হয়েছে, বা তোমরা যখন দেখবা ভার্ব প্লাস আইএনজি দ্বারা কোনো ক্লজ শুরু হয়েছে, এই সকল ক্লজ বা ফ্রেজের ক্ষেত্রে পরবর্তীতে ভার্ব সিঙ্গুলার হয়। কি হয়? ভার্ব সিঙ্গুলার হয়। খেয়াল করো, এখানে দ্যাট দ্বারা একটা ক্লজ শুরু হয়েছে, দ্যাট শি লেফট দ্য সিটি। এই পার্টটা হচ্ছে একটা সিঙ্গুলার ক্লজ, একটা সিঙ্গেল ক্লজ। তাহলে এখানে ভার্বটা হবে কি? সিঙ্গেল। তাহলে উত্তরটা হবে ইজ। দ্যাট শি হ্যাজ লেফট দ্য সিটি ইজ কনফার্মড বাই হার ফ্রেন্ডস। আচ্ছা, 28 নম্বরটা বলছে মাই সেইড দ্যাট মাই মাদার সেইড দ্যাট দ্য আর্থ ড্যাশ রাউন্ডস দ্য সান। ওকে, যদিও দ্যাটের এই পাশে আমার পাস্ট টেন্স রয়েছে, ভালো কথা, কিন্তু অপর পাশে দেখো তো, এটা একটা চিরন্তন সত্য না? দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। অর্থাৎ যখন কোনো একটা কী পাবো? চিরন্তন সত্য পাবো, যখন অভ্যাসগত কর্ম পাবো, চিরন্তন সত্য পাবো, অভ্যাসগত কর্ম পাবো, বা কোনো বৈজ্ঞানিক সত্য পাবো। কী পাবো? কোনো বৈজ্ঞানিক সত্য পাবো। এইগুলোর ক্ষেত্রে আমার টেন্স সবসময় কী হবে? টেন্স সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট হবে। কি হবে? সবসময় কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, যেহেতু আর্থ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। তারপরে খেয়াল করুন 29 নম্বরটা বলছে সিলেক্ট দ্য সিনোনিম অফ রেয়ার। আচ্ছা, রেয়ার মানেটা কি? রেয়ার মানে হচ্ছে পেছনে। কোথায়? রেয়ার মানে হচ্ছে পেছনে। তাহলে ফ্রন্ট মানে হচ্ছে সামনে, টপ মানে হচ্ছে উপরে, সাইড মানে হচ্ছে পাশে, আর বিহাইন্ড মানে কি? বিহাইন্ড মানে হচ্ছে পিছনে রিপ্রেজেন্ট করে। তাহলে উত্তরটা হবে কি? বি নাম্বারটা। এর সাথে সিমিলার একটা ওয়ার্ড হচ্ছে রেয়ার। এই রেয়ার মানে আমরা জানি কি? এই রেয়ার মানে জানি আমরা হচ্ছে যেটা খুবই অল্প পাওয়া যায়, কম পাওয়া যায়। হ্যাঁ, খুবই হচ্ছে বিলুপ্ত প্রায়। কি প্রায়? বিলুপ্ত, রেয়ার বা বিলুপ্ত। তারপরে 30 নম্বরটা বলছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিনস ড্যাশ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোনটা? তুমি জন্মের পরপরই যেই ল্যাঙ্গুয়েজটা কোনো গ্রামার না শিখে, কোনো বই না পড়ে, মায়ের মুখে বা পারিপার্শ্বিক অবস্থার সাথে তাল মিলে তুমি যে ভাষাটা শিখে থাকো, সেটা হচ্ছে তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এবং এই ভাষা শিখতে তোমার কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না, তুমি জন্মের সাথে সাথে শিখে যাও কিছুদিন পরে। তো এই ভাষাটাকে বলা হয় হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে কি? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ মাদার টাংকে বলা হয় হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। 31 নম্বর হি ইজ কাম ফ্রম অ্যাবোভ। হ্যাঁ, অ্যাবোভ ইজ। আচ্ছা, ফ্রম হচ্ছে কি? আমরা জানি ফ্রম হচ্ছে একটা প্রিপোজিশন। কি? ফ্রম হচ্ছে একটা প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে, কি থাকলে? প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা অবশ্যই কি হবে? সেই ওয়ার্ডটা অবশ্যই নাউন হবে। সেই জন্য এখানে অ্যাবভটা হচ্ছে একটা নাউন। 32 নম্বর বলছে হোয়াট টাইপস কনফ্লিক্টস টেক প্লেস ইন এ গ্রুপ। একটা গ্রুপে কোন ধরনের কনফ্লিক্ট প্রকাশ পায়? আচ্ছা, ইন্ট্রাপার্সোনালটা কি? ইন্ট্রাপার্সোনাল হচ্ছে
ইন আ পারসনস মাইন্ড, ইন আ পারসনস মাইন্ড, অর্থাৎ একটা মানুষের মনে যখন কোনো একটা একটা দ্বন্দ্ব লাগে, যেমন ধরো আমি কোথাও একটা যাবো কি যাব না, করবো কি করবো না, এই যে নিজের ভিতরে একটা দ্বিধা দ্বন্দ্ব, নিজের চিন্তার যে দ্বন্দ্বটা, এটাকে বলা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। আচ্ছা, ইন্ট্রা গ্রুপ কি? ইন্ট্রা গ্রুপ হচ্ছে যখন ইন এ গ্রুপ, মানে একটা দলের ভিতর যখন কোনো দ্বন্দ্ব লাগে, যেমন ধরো যে বাংলাদেশ ক্রিকেট টিমে একটা দ্বন্দ্ব চলতেছে একটা দলের ভিতর, তাহলে হচ্ছে ইন্ট্রা গ্রুপ হবে। আর ইন্টার গ্রুপ কোনটা? যখন যখন বিটুইন টু অর থ্রি গ্রুপ, হ্যাঁ, বিটুইন টু প্লাস গ্রুপ, বিটুইন হচ্ছে অ্যাটলিস্ট দুইটা গ্রুপের ভিতর যখন দ্বন্দ্ব লাগবে, ধরো বাংলাদেশের ভারতের ক্রিকেট টিমের সাথে দ্বন্দ্ব লাগছে, তাহলে এটা হচ্ছে ইন্টার গ্রুপ। আর ইন্টারপার্সোনাল হচ্ছে বিটুইন, মানে কমপক্ষে দুইজনের সাথে যখন কোনো দ্বন্দ্ব লাগবে তখন সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল। তাই এর যে টেক প্লেস ইন এ গ্রুপ, একটা গ্রুপের ভিতর যখন দ্বন্দ্ব লাগে সেটা হচ্ছে ইন্ট্রা গ্রুপ। 33 নম্বর হচ্ছে বলছে ডিড ইউ বাই অ্যানি ফ্রুট হোয়েন ইউ ড্যাশ শপিং। আচ্ছা, এখানে বলছে ডিড ইউ বাই অ্যানি ফ্রুট হোয়েন ইউ ড্যাশ শপিং। আচ্ছা, হোয়েন এর পূর্বে খেয়াল করো, হোয়েন এর পূর্বে আমার কি রয়েছে? হোয়েন এর পূর্বে রয়েছে আমার পাস্ট টেন্স, তাহলে এরপরেও আমার কি থাকবে? এরপরে অবশ্যই আমাদের পাস্ট টেন্স লাগবে। দেখো, এটা পাস্ট টেন্স না, এটা পাস্ট টেন্স না, এটাও পাস্ট টেন্স না। পাস্ট টেন্স কোনটা? সি নাম্বারটাতে, উত্তরটা হবে ওয়েন্ট। আচ্ছা, 34 আমরা বলছি দ্য ওয়ার্ক মাইট বি ফিনিশড বাই দ্য স্টুডেন্টস। ওয়ার্ক মাইট বি ফিনিশড বাই দ্য স্টুডেন্টস, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম করতে বলছে। আচ্ছা, মাইট বি ফিনিশড, এটা অ্যাক্টিভ ফর্মটা হচ্ছে কি? জাস্ট আমরা টেন্সটা দেখবো। টেন্সটা হচ্ছে মাইট প্লাস V1। কি মাইট প্লাস V1। জাস্ট একটা জিনিসকে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখ, মাইট প্লাস V1 আমার কোথায় রয়েছে? দেখো, মাইটের পরে এখানে কি রয়েছে? V3 রয়েছে, তাহলে বাদ। এখানে মাইট হ্যাভ প্লাস V3 রয়েছে, বাদ। এখানে হচ্ছে মাইট বি, আবার ভার্বের সাথে আইএনজি রয়েছে, বাদ। তাহলে মাইট প্লাস V1 রয়েছে শুধুমাত্র ডি নাম্বারটাতে, তাই উত্তরটা হবে ডি। 35 নম্বরটা বলছি ইফ আই ড্যাশ মোর টাইম আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে উড প্লাস V1। খেয়াল করো, উড প্লাস V1 আমাদের কোন সাইডে বসে? আমরা জানি সেকেন্ড কন্ডিশনালে। কোথায় বসে? সেকেন্ড কন্ডিশনালে বসে। তাহলে সেকেন্ড কন্ডিশনালে যখন উড প্লাস V1 বসে, তার অপর পাশে কি বসে? অপর পাশে আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স বসে। এবার দেখি পাস্ট টেন্স ব্যবহার করতে আমরা কোন ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। দেখো, উইল হ্যাভ পাস্ট না, বাদ। হ্যাজ পাস্ট না, বাদ। হ্যাভ পাস্ট না, বাদ। তাহলে পাস্ট রয়েছে শুধুমাত্র একটা, হ্যাড। তাহলে উত্তরটা হবে ইফ আই হ্যাড মোর টাইম আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। খেয়াল করো, হ্যাডের পরে তুমি যদি V3 দাও, কি দাও? হ্যাডের পরে যদি V3 দাও, তাহলে এটা হবে পারফেক্ট টেন্স। কি হবে? এটা হবে তখন পারফেক্ট টেন্স। কিন্তু হ্যাড যখন বাক্যে একা বসে, তখন সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে কাজ করে। 36 নম্বরটা বলছে ডেড লেটার মিনস। ডেড লেটার মানে কি? ডেড লেটার মানে হচ্ছে যেই কাজ, মানে যেই বিষয়টা এখন আর প্রচলিত না, যেই কাজটা মরে গেছে, বা যেই পন্থাটা, যেই পদ্ধতিটা আর সমাজে টেকসই না, মরে গেছে, সেই অর্থে ব্যবহার করা হয়। ল নট ইন ফোর্স, অর্থাৎ যে আইন আর সমাজে প্রচলিত না, সে অর্থে ডেড লেটার ব্যবহার করা হয়। 37 নম্বর হোয়াট ইজ অ্যান এলেজি। এলেজিটা কি? আসলে দেখো, এই পোয়েম অফ প্রেজ, এই পোয়েম অফ প্রেজ বলতে বোঝায় অটকে। আচ্ছা, হিউমারাস পোয়েম হচ্ছে স্যাটায়ারকে বোঝায়। স্যাটায়ার মানে হাস্যরসাত্মক যে পোয়েমগুলা। আর রোমান্টিক পোয়েম, এটা হচ্ছে উত্তর হচ্ছে মর্নফুল আর লিমেন্টিক, অর্থাৎ কোনো শোক গাথা। কি? কোনো শোক গাথাকে বোঝায় হচ্ছে এলিজি। তো উত্তরটা হবে সি নাম্বারটা। তবে খেলা 38 ইফ ইউ হিট ওয়াটার অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস ইট ড্যাশ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স থেকে। কন্ডিশনাল সেন্টেন্স যখন আমরা কি পাবো? যখন আমরা একটা সত্য কথা পাবো, কি পাবো? এটা সত্য বা বৈজ্ঞানিক সত্য পাবো। কি পাবো? বৈজ্ঞানিক সত্য পাবো। তখন উভয় পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কি হয়? উভয় পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কি হয়? উভয় পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। খেয়াল করো, ইফ ইউ হিট ওয়াটার 100 ডিগ্রি সেলসিয়াস, তুমি যদি একটা ওয়াটারকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করো, তাহলে সেটা কি হবে? বয়েলস হবে, বাষ্পে পরিণত হবে। এটা একটা কি? বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য। এই যে সত্য কথার জন্য আমাদেরকে কোনো পাস্ট টেন্স বা ফিউচার টেন্স ব্যবহার করা যাবে না, উভয় পাশে আমার লাগবে কি? প্রেজেন্ট ইনডিফিনিট। উত্তরটা হবে এই নাম্বারটা। 39 বলছে দ্য ড্যাশ হি টার্ড দ্য ড্যাশ হি পারফর্ম, অর্থাৎ যত তত অর্থে। কি অর্থে? যত তত অর্থে আমরা কি ব্যবহার করি? দা প্লাস কম্পারেটিভ। যত তত অর্থে আমরা ব্যবহার করি দা প্লাস কম্পারেটিভ। খেয়াল করো, দা এর পরে কম্পারেটিভ ফর্ম কোথায় কোথায় রয়েছে? হার্ড কম্পারেটিভ না, হার্ডেস্টও না, হার্ডলিও না, বাদ, সব বাদ। এই যে হার্ডার
আর এই ভাষার দায়ের পরে ওর্স, তাহলে দুইটাই কম্পিটিটিভ রয়েছে এই নাম্বারটাতে, তাই উত্তর হবে এ। 40 নম্বরটা বলছে হি প্রিফার্স স্টাডিং ইন ড্যাশ ইউনিভার্সিটি টু আ কলেজ। আচ্ছা, ইউনিভার্সিটি আমার যখন উচ্চারণ যখন ইউ এর মতো হয় তখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এ ব্যবহার করা। উচ্চারণ যখন ইউ এর মতো হবে আর্টিকেল হিসেবে আমার কাজ হচ্ছে এ ব্যবহার করা, তাহলে উত্তরটা হবে কি এ নাম্বারটা। 41 নম্বরটা বলছে হুইচ ওয়ান ইজ এন অ্যাডভার্ব, কোনটা আসলে অ্যাডভার্ব। খেয়াল করো, কোনো একটা নাউনের সাথে কি, কোনো একটা নাউনের সাথে যখন এলওয়াই যুক্ত হয়, তো কোনো একটা নাউনের সাথে যখন এলওয়াই যুক্ত হয় সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। যেমন কি, যেমন ধরো আমি বললাম যে ফাদার, কি বললাম, ফাদার শব্দের সাথে তুমি যখন এলওয়াই যুক্ত করবা তখন সেটা হবে অ্যাডজেক্টিভ। মাদার শব্দের সাথে যখন এলওয়াই যুক্ত করবা তখন সেটা হবে কি অ্যাডজেক্টিভ। আর কোনো অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই যুক্ত করবা, তখন সেটা কি হবে, তখন সেটা হবে হচ্ছে অ্যাডভার্ব। যেমন ধরো বললাম প্রোডাক্টিভ, হ্যাঁ, প্রোডাক্টিভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটার সাথে যখন তুমি এলওয়াই যুক্ত করবা তখন হয়ে যাবে প্রোডাক্টিভলি, তখন সেটা হবে অ্যাডভার্ব। অর্থাৎ এলওয়াই থাকলেই যে আমরা চোখ কান নাক বন্ধ করে অ্যাডভার্ব বসায় দেব, এটা কিন্তু ভুল। যেমন ধরো ওয়ার্ল্ড হচ্ছে পৃথিবী, এটা একটা নাউন, এখানে নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হোম হচ্ছে একটা নাউন, তার সাথে এলওয়াই যুক্ত হয়েছে, এটা একটা অ্যাডজেক্টিভ। তারপরে আগলি কুৎসিত অর্থ প্রকাশ করে, এটাও একটা অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব হচ্ছে ওয়াইজলি, ওয়াইজ হচ্ছে অ্যাডজেক্টিভ মানে জ্ঞানী, তার সাথে এলওয়াই যুক্ত হয়েছে, তাহলে উত্তর হবে কি, উত্তর হবে ডি নাম্বারটা অ্যাডভার্ব। আপনারা খেয়াল করে 42 নম্বর ইচ অফ দ্য স্টুডেন্টস, আমরা কি জানি, আমরা জানি এইদার অফ, আমরা জানি নেইদার অফ, তারপরে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে ওয়ান অফ। এদের পরে কি হয়, এদের পরে নাউনটা হয় প্লুরাল, কিন্তু ভার্বটা হয় কি সিঙ্গুলার। ইচ অফ এই ক্ষেত্রে নাউনটা হইছে প্লুরাল, এখানে ভার্বটা কি হবে, ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব কোথায় রয়েছে, হ্যাভও না, ওয়্যারও না, ওয়ান্টও না, সিঙ্গুলার ভার্ব হচ্ছে ওয়ান্টস। যে সকল ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে সেটা হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব। ওকে, তারপরে খেয়াল করো 43 নম্বর হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস অ্যান্ড অলসো ভেরি অ্যাটেন্টিভ। এখানে ফার্স্ট কোন পার্টস অফ স্পিচ, ফার্স্ট। খেয়াল করো, এটা একটা নাউনের পূর্বে যে ওয়ার্ডটা বসে সেটাকে আমরা ধরে নিব সেটা একটা অ্যাডজেক্টিভ, তাই এখানে ফার্স্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। 44 নম্বরটা বলছে শি অ্যাডপ্টেড ড্যাশ অরফান অ্যান্ড গেভ হিম ড্যাশ নিউ লাইফ। অরফান, অয়ের মতো উচ্চারণ হচ্ছে অ্যাডপ্টেড, শি অ্যাডপ্টেড অরফান, অ্যান অরফান, অয়ের মতো উচ্চারণ হলে আমরা দিব হচ্ছে অ্যান। আর গেভ হিম ড্যাশ নিউ লাইফ, এ, তাহলে নিউ লাইফ অ্যান এবং এ, আচ্ছা। তারপরে খেয়াল করো 45 নম্বর হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট অপোনেন্ট অফ ডেজার্ট। আচ্ছা, ডেজার্ট মানেটা কি, ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি। ওকে, ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি। তাহলে মরুভূমির বিপরীত শব্দ কি হইতে পারে, মরুভূমির বিপরীত শব্দ হচ্ছে ওয়েটল্যান্ডস, মানে যেটা হচ্ছে ভেজা। যদি এইগুলোও জলাশয়কে রিপ্রেজেন্ট করে, বাট অপশন অনুযায়ী আমাদের সবচেয়ে বেশি যেটা যাবে সেটা হচ্ছে ওয়েটল্যান্ডস, অর্থাৎ জল মিশ্রিত যে ভূমিগুলো সেগুলোকে বলা হচ্ছে ওয়েটল্যান্ডস। 46 নম্বর হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান আনকাউন্টেবল নাউন। খেয়াল করো, নট অ্যান আনকাউন্টেবল নাউন, চাইল্ডহুড একটা আনকাউন্টেবল নাউন, মানি একটা আনকাউন্টেবল নাউন, তারপরে হচ্ছে ফ্যামিলি হচ্ছে একটা কি, ফ্যামিলি হচ্ছে একটা কালেকটিভ নাউন, কি নাউন, ফ্যামিলি হচ্ছে একটা কালেকটিভ নাউন। আবার চাইল্ড হচ্ছে একটা কমন নাউন। তো এখানে আমরা কোনটা নিব, খেয়াল করো, কালেকটিভ নাউনও আমাদের আনকাউন্টেবল নাউনের মতো কাজ করে, সেজন্য আমি এটাও নিতে পারছি না, উত্তরটা হবে ডি নাম্বারটা। তারপরে খেয়াল করো দ্য প্লুরাল ফর্ম অফ জিনিয়াস, অনেকবার বলেছি, শেষে যখন ইউএস থাকবে আমাদের কাজ হচ্ছে আইতে রূপান্তর করা, তাহলে কি হবে, যে নি ডাবল আই, হ্যাঁ, মূল বানানে একটা আই আছে আর ইউএস এর জন্য আরেকটা আই, সেজন্য ডাবল আই হবে। 48 নম্বরটা বলছে হু ওপেন্স এ স্কুল ডোর ক্লোজেস আ প্রিজন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টেক্সট বইয়ের একটা লাইন, টেক্সট বুকের একটা উক্তি, এই উক্তিটি করেছেন হচ্ছে ভিক্টর হিউগো। কল্পনা চাওলা করেছিলেন ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স, ওকে। নেলসন ম্যান্ডেলা, তো তার একটা বড় বই আছে তাই না, এই জিনিসগুলো তারা বলেছিল। 49 নম্বরটা পিপল ইউজ স্পঞ্জ, ফ্রক্স অ্যান্ড নাইভস ইফ নেসেসারি অ্যান্ড হার্ডলি অ্যানি ইউটেন্সিলস। এটা আমাদের টেক্সট বইয়েরই লাইন, একদম হুবহু লাইন, তোমরা লাইফস্টাইল যে পার্টটা রয়েছে সেখানেই পেয়ে যাবা। 50 নম্বরটা হচ্ছে পার্সন হু রাইটস ডিকশনারি, মানে যে মানুষ ডিকশনারি লেখে তাকে কি বলা হয়, অর্থাৎ যে মানুষ অভিধান লেখে তাদের লেখে হচ্ছে লেক্সিকোগ্রাফার, আভিধানিক। তাই উত্তরটা হবে কি,
উত্তরটা হবে সি নাম্বারটা। নোভেলিস্ট হচ্ছে যে উপন্যাস লেখে, লিঙ্গুইস্ট হচ্ছে যিনি অনেক ভাষা জানে। তো এই ছিল তোমাদের জন্য হাজী দানেশের ডি ইউনিটের প্রশ্নের প্রস্তুতি। আশা করি তোমাদের হাজী দানেশের পরীক্ষা ভালো হবে এবং তোমরা সকলেই ভালো একটি ফলাফল অর্জন করতে পারো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম।